হ্যালো গাইস, সো গুড ইভিনিং। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং এই ক্লাসে আমরা নেটওয়ার্ক সম্বন্ধে আরও ডিপলি শিখব এবং তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। তোমাদের জন্য খুব ভালো কিছু ওয়েট করছে এই ক্লাসে। তো লেটস সি, আমরা দেখতে থাকি আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি কনসেপ্ট নতুন শিখতে পারি রিগার্ডিং আমাদের নেটওয়ার্কিং। সো হোয়াট ইজ নেটওয়ার্ক? তো আমি রিক্যাপ করে দিই নেটওয়ার্ক কি। So what is computer network and networking, right? So computer network means whenever two or more connected computer that can share resources such as data, it could be a application, is called the networking. তার মানে আমরা কি বলতে চাইছি, যখন দুই বা দুইয়ের অধিক সংখ্যক কম্পিউটারগুলোকে কানেক্ট করা হয় বা যে কোনো টাইপ অফ নেটওয়ার্কিং ডিভাইস কানেক্ট করা হয় বিকজ অফ that can share resources like your data, like different kind of application, like different kinds of physical objects like printers, like scanner, everything. It's called the networking. So computer networking is a kind of process where connected device can share their data and also resources. Okay, তো কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে তোমরা পার্থক্য বুঝেছো, কিন্তু এই যে কম্পিউটার নেটওয়ার্ক এটা ডিটারমাইন করে কি দ্বারা, কিসের দ্বারা? it it is determined by what type of computer you used, what type of topology we used, okay, and the interconnection type or interconnection devices, that is called router, switch, hub. Later we will discuss everything, right? Don't worry about networking devices. We'll conduct a separate session for that device, okay, for that section. ক্লিয়ার গাইস? সো আমরা কি বলতে চাইলাম, সো কম্পিউটার নেটওয়ার্কিং ব্যাপারটা বুঝতে পারলাম, যখন এক বা একের অধিক সংখ্যক বা দুটো মিনিমাম দুটো যখন নেটওয়ার্কিং ডিভাইস কানেক্ট হয়ে তারা তাদের মধ্যে একটা লিঙ্ক অথবা একটা লিঙ্ক মিনস মিডিয়াম, আগের ক্লাসেই বলেছিলাম মিডিয়ামটা হতে পারে ইয়ার অথবা ওয়্যারলেস, মানে ওয়্যারলেস দ্যাট ইজ কল্ড ইয়ার, অথবা আমরা বলতে পারি তোমার কি, তোমার ওয়্যার। তো তার মাধ্যমে যখন আমরা রিসোর্স শেয়ার করছি তখন সেটাকে নেটওয়ার্ক বলবো, আর যে প্রসেসের মাধ্যমে এটা শেয়ার করে সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। দ্যাট ইজ কল কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড ক্যারিড আউট বাই নেটওয়ার্কিং ডিভাইসেস লাইক কম্পিউটার, রাউটার অ্যান্ড সুইচ, মানে যার দ্বারা আমরা ডিটারমাইন করি কি কি দিয়ে কি বললাম, যে কি ধরনের কম্পিউটার ইউজ করছি, টাইপ অফ কম্পিউটার, সেকেন্ড হচ্ছে কি ধরনের টোপোলজি ইউজ করছি, আমরা পরবর্তীকালে পড়বো এই সকল জিনিসগুলোই, ঠিক আছে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ কি ধরনের ইন্টারকানেকশন ডিভাইস আমরা ইউজ করছি। এবার তোমাকে জিজ্ঞাসা করবে যে টাইপস অফ কম্পিউটার, বা এই যে কথাগুলো বলছে টাইপস অফ কম্পিউটার কি কি হতে পারে, সেটা হতে পারে একটা ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট, সেটা হতে পারে একটা সার্ভার, ঠিক আছে। তাহলে টাইপস অফ কম্পিউটার কি কি হতে পারে স্যার? টাইপস অফ কম্পিউটার বলতে যার দ্বারা আমরা নেটওয়ার্কিংটা ডিফাইন করব বা নেটওয়ার্কিংটা ডিটারমাইন করব, সেটা হতে পারে একটা ওয়ার্কস্টেশন অথবা সেটা হতে পারে একটা ক্লায়েন্ট। এবার ক্লায়েন্ট কি, ওয়ার্কস্টেশন কি, আমি সব বলবো। এই নেটওয়ার্কিং কোর্সটা তোমাদের একটা ইন্টারেস্টিং সেশন বা ইন্টারেস্টিং একটা কিছু হতে চলেছে, এটুকুনি আমি বলে দিয়েছিলাম, তো তোমরা দেখতে থাকো। তো টাইপস অফ কম্পিউটার বলতে আমরা এখানে যেটা ইউজ করব, সেখানে যে দুটো টার্ম যেটা আমরা ইউজ করব আমাদের থ্রু আউট পুরো নেটওয়ার্কিং এই কোর্সটাতে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্কস্টেশন, আনাদার ওয়ান ইজ ক্লায়েন্ট। এবার তোমরা যদি আমাকে বলো স্যার আর একটা হতে পারে সার্ভার, এই তিনটে আমরা টাইপস অফ কম্পিউটারের আন্ডারে ফেলবো, সার্ভার, ওয়ার্কস্টেশন অ্যান্ড ক্লায়েন্ট, ঠিক আছে। তাহলে টাইপস অফ কম্পিউটার হয়ে গেল। এবার যদি আমাকে জিজ্ঞাসা করো টাইপস অফ নেটওয়ার্ক, তো টাইপস অফ নেটওয়ার্ক যদি আমরা বলি টাইপস অফ নেটওয়ার্ক, তাহলে সেটাও দুটো হয়। কি কি স্যার? সেটা হতে পারে পিয়ার টু পিয়ার, আমরা পড়বো, সেটা হতে পারে ক্লায়েন্ট সার্ভার। তাহলে আমরা সাধারণত দু ধরনের নেটওয়ার্ক আমরা দেখছি, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ঠিক আছে। আর যদি আমরা এখন টোপোলজির কথা বলি, তাহলে অনেক ধরনের টোপোলজি আমরা পড়বো, বাস টোপোলজি, তারপর হচ্ছে স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি। তাহলে আমরা কি কি বললাম, টোপোলজি যখন আমরা পড়বো তখন সেই টোপোলজির মধ্যে আমাদের বাস টোপোলজি পড়বে, আমাদের তোমাদের মেশ পড়বে, আমাদের তোমাদের স্টার পড়বে, আমাদের তোমাদের রিং পড়বে, এই তিন চার ধরনের বা হাইব্রিড পড়বে, এই চার পাঁচ ধরনের আমরা বেসিক্যালি নেটওয়ার্ক টোপোলজি ইউজ করব, যার দ্বারাই কিন্তু বেসিক্যালি আমাদের কি শেয়ার হবে,
ডেটা শেয়ার হতে পারে, রিসোর্সেসটা ডেটা হতে পারে, কোনো ডিভাইসেস হতে পারে, কোনো তোমার কি হতে পারে, মানে ডিভাইসেস বলতে আমরা বলতে পারি ফ্যাক্সের মেশিন, আগেকার দিনে যেটা ইউজ করা হতো, কোনো প্রিন্টার, এগুলো। আর ডেটা মেবি আ ভয়েস মেসেজ, মেবি আ টেক্সট ফরম্যাট, কোনো কিছু, ঠিক আছে, বা কোনো অডিও ভিডিও এভরিথিং, এগুলো হতে পারে ডেটা। ওকে, হয়ে গেল, তাহলে বোঝা গেল এইটুকুনি। তাহলে এবার আমরা নেটওয়ার্কিং এর এই সমস্ত এই যে প্রসেসটাকে, সেই প্রসেসটাকে কন্ট্রোল করার জন্য কিছু আমাদের সেট অফ রুলস তৈরি করতে হয়। সেই সেট অফ রুলসকে কিন্তু আমরা নেটওয়ার্কিং প্রোটোকলস বলি। তাহলে আমি যে কথাগুলো বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম কথা বললাম কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যখন এক বা দুইয়ের অধিক সংখ্যক, মানে যখন টু অর মোর দেন টু নাম্বার অফ নেটওয়ার্কিং ডিভাইস কানেক্ট হয়ে তারা তাদের মধ্যে রিসোর্স শেয়ার করছে বা ডেটা শেয়ার করছে। যে প্রসেসের দ্বারা ওই ডিভাইসগুলো কানেক্টেড হচ্ছে এবং ডেটা শেয়ার করছে তাকে নেটওয়ার্কিং বলে। এবং এই যে ডিভাইসেসগুলো কানেক্ট হয়ে ডেটা শেয়ার করছে, এরও কিছু সেট অফ রুলস আছে। যে যাকে খুশি যেভাবে খুশি ডেটা শেয়ার করতে পারে না, সেখানে একটা পার্টিকুলার রুলস আমরা সেট করি, যেটা কিনা ওই নেটওয়ার্কিং এর প্রসেসটাকে ডিফাইন করে বা গাইড করে। যেটা কিনা কি বললাম, যেটা কিনা ওই নেটওয়ার্কিং এর প্রসেসটাকে গাইড করে, যে কিভাবে তোমার ডেটাটা সাম এক্স কম্পিউটার টু সাম ওয়াই কম্পিউটারে ডেলিভার হবে, বা সাম এক্স কম্পিউটার টু জেড কম্পিউটার ডেলিভার হবে, বা এক্স কম্পিউটার থেকে জেড কম্পিউটারের কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি জেড কম্পিউটারের সাথে কানেক্টেড কোনো রিসোর্সকে ইউজ করবো। লাইক আমি একটা কম্পিউটার, তুমি আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড আছে থ্রু RJ45 কেবল বা থ্রু ব্লুটুথ কমিউনিকেশনের মোডের মাধ্যমে। বাট তোমার ওই যে আদার্স আরেকটা যে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, তার সাথে ধরো একটা প্রিন্টার কানেক্টেড, ঠিক আছে। তো তুমি কি করলে, তুমি এই নেটওয়ার্কিংটা কানেক্ট করলে, এই হোম নেটওয়ার্ক কানেক্ট করে তুমি তোমার মেশিন থেকে ওই মেশিনে তুমি একটা ফাইল ট্রান্সফার করলে। ফাইল ট্রান্সফার করে তুমি এইখান থেকে ওই মেশিনকে কন্ট্রোল করে তুমি কি করছো, তুমি ওই মেশিনের সাথে যে তোমার যে প্রিন্টারটা কানেক্টেড, সেই প্রিন্টারের থ্রু দিয়ে ওই পার্টিকুলার ফাইলটাকে তুমি প্রিন্ট আউট করাচ্ছ। তো এই জিনিসটা একটা পার্টিকুলার গাইডলাইন্স বা পার্টিকুলার প্রসেসের মাধ্যমে হয়, এবং সেই প্রসেসগুলোকে হোল্ড করার জন্য কিছু সেট অফ রুলস ক্রিয়েট করা হয় নেটওয়ার্কিং এ, যেটাকে নেটওয়ার্কিং প্রোটোকলস বলছে। তো আমরা জেনারেলি যে সকল প্রোটোকলসগুলো ইউজ করে থাকি কম্পিউটার নেটওয়ার্কিং এ সব থেকে বেশি, সেটা হচ্ছে HTTP, ঠিক আছে, টেলনেট, ঠিক আছে, SNMP, TCP, UDP, IP। HTTP সবাই জানা ফুল ফর্ম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। টেলনেট আছে, SNMP আছে, TCP ফুল ফর্ম হচ্ছে তোমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, UDP হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, IP মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। তো এই সকল প্রোটোকলগুলো কিন্তু আমরা যখন পড়বো তখন আমরা জানবো এগুলো কিভাবে কাজ করছে এবং কিভাবে একটা নেটওয়ার্কিং এ থাকা প্রত্যেকটা নেটওয়ার্কিং ডিভাইসকে এরা গাইড করছে, যে তুমি এখান থেকে ডেটাটাকে এইভাবে পাঠাবে বা এই ধরনের ডেটা এইভাবে ডেলিভার হয় ওয়ান ডিভাইস টু আনাদার ডিভাইস। ওকে, তো প্রোটোকলগুলোকে, এই যে প্রোটোকলগুলো বেসিক্যালি নেটওয়ার্কিং প্রসেসটাকে গাইডলাইন করছে, সেই প্রোটোকলগুলোকে ডিফাইন করে কিন্তু একটা লেয়ার, যেই লেয়ারটার নাম হচ্ছে OSI লেয়ার, ঠিক আছে, ওপেন সিস্টেম ইন্টারকানেক্টেড লেয়ার। ওপেন সিস্টেম ইন্টারকানেক্টেড লেয়ার এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, একটা নেটওয়ার্কিং এর ব্যাকবোন। এই নেটওয়ার্কিং যদি শিখতে হয় তাহলে OSI লেয়ার এবং TCP/IP লেয়ারটা তোমাকে ভালো করে গুলে খেতে হবে। যদি তুমি OSI লেয়ারে এক্সপার্ট হয়ে যাও বা জেনে যাও যে প্রত্যেকটা তোমার লেয়ারগুলো কিভাবে কাজ করছে, কোন লেয়ারে কি রকম ভাবে কি কি ডিভাইস আমরা ইউজ করতে পারি, কি কি প্রোটোকল আমরা ইউজ করতে পারি, তাহলে তুমি নেটওয়ার্কিং শিখে গেছো। এবং সেটার দায়িত্ব এই প্রীতম দা তোমাদের, যে তোমাদেরকে নেটওয়ার্কিংটাকে সহজ ভাষায় শেখানো এবং প্রত্যেকটা পয়েন্টকে, টেকনিক্যাল পয়েন্টগুলোকে খুব সহজভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করে দেওয়া, যাতে কিনা এটার কারণটা কি, এটা কি, বা এটা কেনই আমরা পড়ছি বা কি কারণে পড়ছি, কিভাবে ইউজ করা হচ্ছে, সেই ব্যাপারে একটা সঠিক ধারণা থাকে। তাহলে দ্য প্রোটোকলস আর ডিফাইন্ড ইন দ্য OSI লেয়ার। OSI লেয়ার কিন্তু ওই প্রোটোকলগুলো যেগুলো উপরে দেখতে পাচ্ছ, যেগুলো কিনা একটা নেটওয়ার্কিং এর প্রসেসকে ডিফাইন করে, গাইড করে, সেটা কিন্তু আমরা পড়বো OSI লেয়ার। বা OSI লেয়ারের মধ্যে এই প্রোটোকলগুলো বিভিন্ন বিভিন্ন লেয়ারে রয়েছে, ঠিক আছে। তো একটা ইন্টারনেট কানেকশন যদি আমরা দেখি, এটা একটা ইন্টারনেট। তো এটা হচ্ছে ইমিডিয়েট, তোমার কি ইমিডিয়েট নোড। তুমি মনে রাখবে, তোমাদের আজকে একটু বলে রাখি, তোমার যে কোনো কম্পিউটারের ইমিডিয়েট নোড হয় হচ্ছে, যে কোনো ওয়ার্কস্টেশনের ইমিডিয়েট নোড কিন্তু হয় হচ্ছে রাউটার, ঠিক আছে।
এটা তোমার একটা ওয়ার্ক স্টেশন। এই ওয়ার্ক স্টেশনে ইমিডিয়েট রোড মানে তোমার নোড হচ্ছে কিন্তু রাউটার বা মোডেম। ঠিক আছে, রাউটার বা মোডেম। সেই মোডেম বা রাউটার থেকে কিন্তু তুমি কি করতে পারছো, ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারছো। ঠিক আছে, বা আমরা বলতে পারি এভাবে যে একটা লোকাল ল্যান্ড নেটওয়ার্ক থ্রু রাউটার কি করতে পারে, একটা ওয়্যান নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারে। এবার তোমাদের কোশ্চেন আসবে, স্যার এই ওয়্যান, এই ল্যান, এইটার মানে কি বা এগুলো কি? এগুলো জিওগ্রাফি এবং তোমার এরিয়া, কতটা এরিয়া তোমার নেটওয়ার্ক কভারেজ করছে তার উপরে বেস করে কিছু ক্লাসিফিকেশন করা হয়। আমরা নেক্সট স্লাইডে যাবো এবং দেখবো, কিন্তু তার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক আরো পড়ে নিতে হবে, তারপরে আমরা যাবো। তাহলে সবসময় মনে রাখবে পিসি বা ওয়ার্ক স্টেশন, এইগুলোকে বলা হয় এন্ড ডিভাইসেস। ওয়ার্ক স্টেশন, পিসি, এগুলো হচ্ছে পিসি, তাই তো, এগুলো হচ্ছে পিসিস। এবারে এই যে পিসি বা ওয়ার্ক স্টেশনগুলোর একদম ইমিডিয়েট নোড হয় হচ্ছে তোমার রাউটার, ঠিক আছে, অথবা সেটা হতে পারে সুইচ, হাব বা মোডেম। এগুলো হচ্ছে ইমিডিয়েট তোমার নোড। ওকে, ইমিডিয়েট নোড, এগুলোকে ইমিডিয়েট নোড বলে। তো এই জিনিসটা একটু জেনে রাখো, এই জিনিসটা কাজে লাগবে টেকনিক্যালি, তোমরা যেহেতু পড়ছো জিনিসগুলো একটু জেনে রাখো। তো সো হোয়াট ইজ ডেটা, আমরা আগের দিনই পড়েছি, ডেটা ইজ এ ইনফরমেশন স্টোর অর প্রসেস বাই আ কম্পিউটার। তো তোমাদের কম্পিউটার একটা কম্পিউটিং মেশিন, যে কিনা কি করে তোমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো কিনা তোমরা লিখছো থ্রু সাম কোড, থ্রু সাম টেক্সট এডিটার, সেগুলোকে কি করে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মিনস সাম 101010 বিটে কনভার্ট করে। এবং এই যে 1010 বিটে কনভার্ট করলো সেটাকে অ্যাজ এ ইনফরমেশন ফরম্যাটে স্টোর করে, মানে সেটা প্রসেস করলো, প্রসেস করে অ্যাজ এ ইনফরমেশন হিসাবে স্টোর করলো তোমাদের মেইন মেমোরিতে। ওকে, এবং যখন ওটা ট্রান্সফার করার দায়িত্ব, মানে যখন ওটা ট্রান্সফার করা তোমার কি বলবো দায়িত্ব দেওয়া হবে তোমার এই ডিভাইসটাকে থ্রু সাম নেটওয়ার্ক মিডিয়াম, তখনও কি করবে, এই ইনফরমেশন যেটা কিনা স্টোর করা ছিল এবং অলরেডি প্রসেস করে রেখেছিল তোমার কম্পিউটার, সেটাকে ট্রান্সফার করবে। ঠিক আছে, ইনফরমেশন মানে হচ্ছে অর্গানাইজ ডেটা। ঠিক আছে, ইনফরমেশন মিনস হচ্ছে অর্গানাইজ ডেটা। ডেটা ইনফরমেশন, ডেটা কি, ডেটা একটা ইনফরমেশন যেটা স্টোর করা হয়েছিল বা করা হয় বা প্রসেস করার পরে কম্পিউটারের দ্বারা। তা ডেটা কি কি হতে পারে, ডেটা ক্যান বি ভিডিও হতে পারে, সেটা কোনো অডিও হতে পারে, সেটা কোনো নাম্বার হতে পারে, সেটা কোনো অ্যালফাবেট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, পিকচার হতে পারে, যা কিছু হতে পারে, এনিথিং। ঠিক আছে, তো ডেটা ক্যান বি in form of কি ভিডিও ফরম্যাট, in form of অডিও ফরম্যাট, নাম্বারস, অ্যালফাবেট, ক্যারেক্টার এন্ড পিকচার্স। কম্পিউটার এই ডেটাগুলোকে একটু আগেই আমি বলছিলাম 1010 ফরম্যাটে স্টোর করে। তোমরা আগের সেমিস্টারে হয়তো পড়েছো বা জানো না হয়তো, বাইনারি ফরম্যাট। তো ডেটা অলওয়েজ বাইনারি ফরম্যাটে কিন্তু স্টোর হয়, 1010111111 এরকম কিছু। ঠিক আছে, বাইনারি ফরম্যাটে কিন্তু ডেটা অলওয়েজ স্টোর হয়। ওকে, ডেটা এন্টার কোথা দিয়ে করে, ইনপুট ডিভাইসের দ্বারা, লাইক ইউর কিবোর্ড, বোর্ডের মাধ্যমে তুমি দিচ্ছ, জয়স্টিকের মাধ্যমে দিচ্ছ, মাউসের সাহায্যে দিচ্ছ, এইটা হচ্ছে ডেটা এন্টারিং হয়। ডেটা এন্টারিং ইকুইভ্যালেন্ট টু ইনপুট। ডেটা ওয়ার্কিং ইজ কল্ড দ্য প্রসেস অ্যান্ড ডেটা শোয়িং রেজাল্ট ইটস কল্ড দ্য আউটপুট। তাহলে আমরা তিনটে ফেজ দেখতে পারলাম ডেটার। ডেটা এন্টারিংকে আমরা ইনপুট বলবো টেকনিক্যাল টার্মে। ডেটা যখন ওয়ার্কিং এ থাকে তখন সেটাকে অ্যাজ এ প্রসেস বলবো, যেটাকে কিনা প্রসেস ডেটা বলা হয়। আর ডেটা যখন কোনো রেজাল্ট শো করছে সেটাকে আউটপুট বলবো। তাহলে ডেটার তিনটে স্টেজ থাকে, যেটা যখন এন্টার করছে প্রসেস হওয়ার জন্য সেটাকে ইনপুট অ্যাজ এ ইনপুট হিসাবে ট্রিট করব। ডেটা যখন ওয়ার্কিং স্টেজে থাকবে তখন সেটাকে অ্যাজ এ প্রসেস বা প্রসেস ডেটা বলবো। আর ডেটা যখন কোনো একটা রিপ্রেজেন্ট করবে, কোনো একটা ডেটাটা প্রসেস হওয়ার পরে যখন একটা ইনফরমেশন তৈরি হবে ডেটাটা থেকে, সেটাকে আমরা বলবো হচ্ছে আউটপুট। লাইক তোমাকে কিছু সেন্টেন্স দিয়ে দেওয়া, সেই সেন্টেন্সগুলোকে অ্যাজ এ ইনপুট হিসাবে ধরলাম। সেই সেন্টেন্সগুলোকে তুমি প্রসেস করে তুমি একটা প্যারাগ্রাফ লিখলে, যেই প্যারাগ্রাফটা কারো বায়োগ্রাফি হতে পারে। কিন্তু যখন তোমাকে তার বায়োগ্রাফি লিখতে দেওয়ার আগে তোমাকে কি দেওয়া হয়েছিল, যখন ইনপুট দেওয়া হয়েছিল তোমাকে বললো যে ধরো রবীন্দ্রনাথ টেগরের বার্থডে বলে দিল, তার বাবার নাম বলে দিল, সে কোথায় থাকতো বলে দিল, সে কি কারণে নোবেল পুরস্কার পেয়েছে বলে দিল, তার কিছু বিখ্যাত বিখ্যাত বই, কবিতা, গানের কথা তোমাকে বলে দেওয়া হলো, এবং সেগুলোকে তুমি মার্চ করে তুমি একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলে। সেই প্যারাগ্রাফটা কার হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফি, রাইট? তখন সেটা অ্যাজ এ আউটপুট। কিন্তু যখন কিনা ওই সেন্টেন্সগুলোকে তুমি প্রপার ওয়েতে আরো সুন্দর করে তুমি তোমার ইংলিশ স্কিল এবং তুমি সেটা বাংলাতে লিখলে বাংলা স্কিলের মাধ্যমে যখন তুমি ওটাকে সাজাচ্ছিলে, তখন সেটা অ্যাজ এ প্রসেস ছিল, তখন সেটা অ্যাজ এ ডেটা
তোমার ওয়ার্কিং স্টেজ ছিল, মানে প্রসেস যেটা ছিল, ঠিক আছে। আফটার যখন তুমি প্যারাগ্রাফটা তৈরি করে দিলে তখন সেটা একটা আউটপুট তৈরি হলো, কারণ একটা মিনিংফুল তোমার, তুমি যখন ওই প্রথমে দিয়েছিলে ডেটা দিয়েছিলে স্যার বাবার নামে এই সেই সেই একটা একগুচ্ছ তুমি ডেটাগুলো র্যান্ডমলি দিয়ে দিলে, তখন কিন্তু সেটা অ্যাজ এ প্রসেস ডেটা নয়, সেটা কোনো ইনফরমেশন শো করছে না। ডেফিনেটলি তুমি যদি একদিকে ভাবো সেটা ইনফরমেশন শো করছে, বাট তুমি যদি একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ভাবো তাহলে সেটা কোনো বায়োগ্রাফি ক্রিয়েট করছে না কারণ, ঠিক আছে। তখন অবধি যখনও তুমি সেটাকে প্রপারলি ফরম্যাটে কনভার্ট করে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করছো, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, প্যারাগ্রাফ লেখার জন্য তোমাকে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হলো, সেটা অ্যাজ এ ইনপুট, সেই পয়েন্টগুলোকে নিয়ে তুমি একটা তুমি কিছু সেন্টেন্স বানিয়ে সেগুলোকে সুন্দর করে কম্প্রেস করে বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি একটা যখন প্যারাগ্রাফ তৈরি করবে তখন সেটা আউটপুট। তাহলে তোমরা যেটা বুঝতে পারলে, কি বুঝতে পারলে, যে আমাদের ডেটার তিনটে স্টেজ ছিল, ইনপুট, প্রসেস এবং আউটপুট, ঠিক আছে। তো এটা আমরা ডেটা কি এগুলো আমরা বলে দিলাম। এবার আমরা আসবো টাইপ অফ নেটওয়ার্কিং অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল এরিয়া। কিন্তু এইগুলো জানার আগে আমরা একেবারে লাস্টের পেজের দিকে চলে যাই, কারণ এইটা অনেক পরে, এগুলো তো জানবোই আমরা, এগুলো আমাদের জানতেই হবে। কিন্তু স্যার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এইটা, তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, এই দুটোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য আমরা এখন কিন্তু আলোচনার দিকে যাচ্ছি। সবাই ফোকাস করবে এই পয়েন্টটাতে, ঠিক আছে, সবাই কিন্তু ফোকাস করবে এই পয়েন্টটাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি স্টুডেন্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা তোমার কি আছে, এখানে তোমাদের একটা আমাদের সোর্স আছে, আর আনাদার ওয়ান ইজ এখানে তোমাদের ডেস্টিনেশন আছে। আর আমি বলেছিলাম যে কোনো দুটো ডিভাইসের মধ্যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা যাওয়ার জন্য তোমাদের কিছু সেট অফ রুলস সেট করা থাকে, একটা রুল সেট করা থাকতে পারে, দুটো থাকতে পারে, এন নাম্বার অফ রুল সেট করা থাকে, সেই রুলসগুলোকে আমরা কিন্তু প্রোটোকল বলি। তাহলে দুটো ডিভাইসেই কিন্তু প্রোটোকল ডিফাইন করা থাকতে হবে, তবেই কিন্তু ডেটা ট্রান্সমিট হবে ফ্রম সোর্স টু ডেস্টিনেশন অর ডেস্টিনেশন টু সোর্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি একটা ডেটা বা একটা কমিউনিকেশন সিস্টেম পাঁচখানা এসেন্সিয়াল কম্পোনেন্ট দ্বারা কিন্তু ওয়ার্ক করে। আবারও বলছি, তাহলে একটা কমিউনিকেশন সিস্টেম এর যে পাঁচটা এসেন্সিয়াল পার্ট বা কম্পোনেন্ট থাকা দরকার, তবেই ও একটা কারেক্ট ওয়েতে মেসেজ বা ডেটা বা মেসেজ, কি বলছি, ডেটা বা মেসেজকে সেন্ড করবে, সেটাই আমরা দেখব। তো ডেটা অ্যান্ড মেসেজ জিনিসটা কি, সবার প্রথমে আমাকে ডেটা অ্যান্ড মেসেজ জানতে হবে। ডেটা মেসেজ হচ্ছে তোমার একটা প্রাইমারি তোমার রিকোয়ারমেন্ট কোনো একটা কমিউনিকেশন সিস্টেমে তুমি সব রুল সেট করে দিয়েছো, তুমি এখান থেকে একটা মিডিয়াম প্রোভাইড করে দিয়েছো, এবং তুমি দেখছো যে এই দুটো কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। কি করে বুঝবে, দেখবে যখন তুমি RJ45 কেবল থেকে এই সোর্স থেকে ডেস্টিনেশন কম্পিউটারের মধ্যে তুমি দুটো RJ45 কেবলকে কানেক্ট করে দিয়েছো, তখন তোমার ঠিক কম্পিউটারের ব্যাকে দেখবে এনআইসি কার্ড থাকে, এগুলো নিয়ে আমরা পড়বো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সেই কার্ডের সাথে একটা এলইডি দেওয়া থাকে, গ্রিন কালারের হয়, কোনো কোনো জায়গায় রেড কালারের এলইডি দেওয়া থাকে, যেটা কিনা ব্লিঙ্কিং করে, যেটা কিনা বলে যে লিঙ্কটা এস্টাবলিশ হয়েছে। দ্যাট মিনস দুটো কম্পিউটার রেডি কমিউনিকেট করার জন্য। কিন্তু ভাবো তুমি কোনো ডেটাই শেয়ার করবে না, কোনো তোমার কাছে ডেটাই রেডি নেই, তাহলে এই লিঙ্ক তোমার ডেভেলপ করে এবং সেট অফ রুলস থেকেও তোমার লাভ কি হচ্ছে। তার মানে তোমার যে কোনো একটা কমিউনিকেশন সিস্টেমের সব থেকে প্রাইমারি বা এসেনশিয়াল যে তোমার কম্পোনেন্ট, সেটা কিন্তু কি, সেটা হচ্ছে ডাটা বা ডেটা। বিকজ তুমি যে ইনফরমেশনটা সেন্ড করবে সেটাই যদি না থাকে, তাহলে তোমার সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের মধ্যে লিঙ্ক এস্টাবলিশ করার কোনো মানেই দাঁড়ায় না। তাহলে যে ইনফরমেশনটা তুমি বিটুইন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন এর মধ্যে শেয়ার করতে চলেছো, কমিউনিকেট করাতে চলেছো, সেটাকে অ্যাজ এ ডেটা অ্যান্ড মেসেজ বলে, এটা হচ্ছে এসেন্সিয়াল পার্ট। তারপর তোমার দরকার হচ্ছে সোর্স। সোর্স কি, সোর্স হচ্ছে একটা ডিভাইস যে কিনা ডেটা এবং বা মেসেজটাকে জেনারেট করবে এবং সেটা কোথায় সেন্ড করবে, ডেস্টিনেশনকে। তাহলে সোর্স কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা দেখতে পাচ্ছি, যে সোর্স কি করছে, সোর্স যে কোনো টাইপ অফ ডেটা বা মেসেজকে জেনারেট করছে। আজকে তোমাকে যদি বলা হয় যে ভাই আমি তো মিস করে গেলাম ওই ক্লাসটা, তো ক্লাসটা আমাকে পাঠান, তো ভাবো তোমার মোবাইল বা তোমার ডিভাইস যদি ওই ক্লাসটাকে রেকর্ডই না করতেও, বা ক্লাসটা চলাকালীন যদি ভিডিও, বা তোমাকে যদি কোনো বন্ধু বলে ওই রে ভাই ওই অঙ্কটা আমি মিস করে গেছি, ক্লাসে করাচ্ছিল, তোর কাছে ছবি আছে, তো ছবিটা তো তোমাকে তুলতে হবে। তার মানে তোমার ডিভাইসটা তো ছবিটা তুললো, তার মানে কি হলো, ওই ইনফরমেশনটাকে জেনারেট করলো।
তারপরে তো তুমি ডেস্টিনেশনকে পাঠাতে পারবে। তাহলে সোর্স বেসিক্যালি কি? সোর্স হচ্ছে নেটওয়ার্কিং এর একটা ডিভাইস যে কিনা রেসপন্সিবল তোমার ডেটা জেনারেট করতে এবং সেন্ড করতে ডেস্টিনেশন। তাহলে দ্য সোর্স ইজ আ ডিভাইস হুইচ জেনারেট দ্য ডেটা অ্যান্ড সেন্ড দ্য ডেটা টু দ্য ডেস্টিনেশন। ওকে, এটা হলো ব্যাপার। ডেস্টিনেশন আরেকটা প্যারামিটার ইম্পর্টেন্ট। কে সেটা? ডেস্টিনেশন হচ্ছে ডিভাইস যে কিনা ডেটাটা রিসিভ করবে। তুমি শুধু জেনারেট করে যদি রেখে দাও তাহলে সেটাকে নেটওয়ার্কিং বলে না। তুমি তুমি তোমার ধরো একটা মেশিন আছে, সে শুধু ডেটাকে জেনারেট করছে, বাট এইখানে যে মিডিয়ামটা আছে, মিডিয়ামটা নট রেসপন্ডিং স্টেটে আছে, মিডিয়ামটা দিয়ে কোনো ডেটা এক্সচেঞ্জ করা যাচ্ছে না, তাহলে কিন্তু এটাকে কমিউনিকেশন বলবো না, তাহলে কিন্তু এটাকে নেটওয়ার্কিং বলবো না। নেটওয়ার্কিং তখনই বলবো যখন সোর্স কোনো ডেটাকে জেনারেট করে ডেস্টিনেশনকে পাঠাতে পারবে এবং ডেস্টিনেশন সেটাকে সাকসেসফুলি রিসিভ করতে পারবে, তখন সেটাকে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং বলবো। কম্পিউটার নেটওয়ার্কিং আমি সেটাকে বলবো না যে যেখানে কিনা সোর্স কারেসপন্ডিংলি সিস্টেম জেনারেট মানে কারেসপন্ডিংলি তোমার কি করছে বা সাইমালটেনিয়াসলি তোমার ডেটা জেনারেট করেই যাচ্ছে। আরে ভাই, তোমার মেশিন আছে, বাড়ির মেশিন, সেটা ইন্টারনেট পরিষেবার সাথে কানেক্টেড নয়, সেটা কিচ্ছু নেই। তুমি তোমার মেশিনে একটা কিছু জেনারেট করছো, মানে তো ধরো তুমি কোনো একটা প্রোগ্রামিং লিখছো, তুমি করছো, সেটার উপরে যাই করো না কেন, সেটা তুমি শেয়ারই যতক্ষণ না করছো সেটাকে নেটওয়ার্কিং বলে। ঠিক আছে? বা ধরো তুমি একটা কিছু লিখছো, ধরো তুমি একটা কিছু লিখেছো হোয়াটসঅ্যাপে, কিন্তু তোমার নেট কানেকশনই নেই, তুমি শেয়ারই করতে পারছো না কাউকে, তোমার ডেটাটা জেনারেট হয়েছে কিন্তু ডেটাটা ট্রান্সমিটই হয়নি এবং রেসিপিয়েন্ট বা কারেসপন্ডিং ডেস্টিনেশনের কাছে রিসিভ করতে পারেনি বা পৌঁছায়নি, তাহলে সেটাকে কমিউনিকেশন বলবো। তো কমিউনিকেশনের জন্য কিন্তু মাস্ট ডেস্টিনেশনকে সাকসেসফুলি ডেটাটা রিসিভ করতে হবে এবং সোর্সকে সাকসেসফুলি ডেটাটাকে ট্রান্সমিট করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের বোঝা উচিত। এবং এই ডেটাটাকে সাকসেসফুলি ট্রান্সমিট করার জন্য যে ইম্পর্টেন্ট আমাদের কম্পোনেন্ট লাগবে সেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম কিন্তু সেই কাজটা করবে। মিডিয়াম বেসিক্যালি কি করবে? ক্যারি ফরওয়ার্ড করবে বা অ্যাজ এ কেরিয়ার হিসাবে কাজ করবে। সে কি করবে? ডেটাটাকে সোর্সের কাছ থেকে নেবে এবং কারেক্ট ডেস্টিনেশনে সে সেটাকে ট্রান্সমিট করবে। তাহলে বেসিক্যালি এখানে কেরিয়ার হিসাবে কাজ করছে আমাদের মিডিয়াম, যে কিনা ডেটাটাকে ক্যারি করবে ফ্রম সোর্স অ্যান্ড টু দ্য ডেস্টিনেশন। ঠিক আছে? এবং সেই যে ক্যারিয়ারটা রয়েছে, সেই ক্যারিয়ারটা ওয়্যারলেস হতে পারে বা ওয়্যার হতে পারে। তাহলে ক্যারিয়ার কিন্তু একটা পাথ প্রোভাইড করবে, যেই পাথের থ্রু দিয়ে আমার ডেটা বা মেসেজটা সেন্ড হবে, কিন্তু সেই পাথটা হতে পারে একটা ওয়্যারলেস মিডিয়াম বা হতে পারে একটা ওয়্যার মিডিয়াম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমরা এগিয়েছিলাম সেটাই আমরা লাস্টে ডিসকাস করবো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রোটোকল। তো এবার তোমাদের কোশ্চেন আসবে যে প্রোটোকলটা কি? প্রোটোকলটা আবারও বলেছিলাম কিছু সেট অফ রুল, একটা ডেটা কমিউনিকেশন যাতে প্রপারলি হয়, এই ডেটাটা পাঠালাম, এই ডেটাটা যেন প্রপারলি তোমার এই ডেটাটা সোর্স থেকে জেনারেট হয়ে এই ডেটাটা যেন প্রপারলি তোমার ডেস্টিনেশনের কাছে পৌঁছায় এবং ডেস্টিনেশনও সেটাকে আইডেন্টিফাই করে রিসিভ করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এই প্রোটোকলের দ্বারা হয় বা এই সেট অফ রুলসের দ্বারা হয়। তাহলে এই সেট অফ রুলস বেসিক্যালি একটা ডেটা কমিউনিকেশনকে সাকসেসফুল এবং কারেক্ট ম্যানারে এক্সিকিউট করতে হেল্প করছে। মানে প্রোটোকল হচ্ছে তোমাদের একটা নেটওয়ার্কিং এর সহায়তা। মানে তোমরা যেমন কেমিস্ট্রিতে যখন তোমরা পড়েছো মজার মতো কোনো একটা উদ্দীপক, রাইট? উদ্দীপক একটা একটা কেমিস্ট্রিতে তোমরা যখন একটা কেমিক্যাল রিয়াকশন হয় সেখানে একটা উদ্দীপক দেওয়া হলে কি হয়? তার এক্সাইটেশন স্টেটটা বেড়ে যায়, তারপর সে আরো কাজ করে ভালোভাবে, তাই না? তেমন এইটা যে দুটো মেশিনের মধ্যে যখন ডেটা কমিউনিকেশনটা হবে সেটা যেন সঠিক হইতে হয়, কারেক্ট ম্যানারে হয়, সেই কাজটা কিন্তু প্রোটোকল করছে। তো প্রোটোকল ইজ লাইক তোমার উদ্দীপক একটা কম্পিউটার নেটওয়ার্ক এনভায়রনমেন্ট। তো এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে, এর জন্য কিন্তু অবশ্যই ইজি টু লার্নিং এ জয়েন করতে হবে। বারবার বলছি, ইজি টু লার্নিং এ নেটওয়ার্কিং প্রীতম স্যারের কাছ দিয়ে তোমরা পড়ে তোমরা তারপরে রিভিউ দিও, বা ভিডিও তো আমি ছাড়ছি, এই নিয়ে সেকেন্ড ভিডিও ছাড়বো ইউটিউবে, তোমরা দেখে বলো যে কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে তোমাদের কি আইডিয়া তৈরি হচ্ছে। আর আশা করছি কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে যে আইডিয়াটা তৈরি হচ্ছে, যারা কিনা ইন ফিউচার সাইবার সিকিউরিটি ডোমেনে যেতে চাইবে তাদের জন্য হেল্প হবে। কারণ তোমাদের প্রোটোকলের মিনিং কি, ডেটা মেসেজের মিনিং কি, এই জায়গাগুলোই যদি প্রপারলি ক্লিয়ার না থাকে, আমার মনে হয় না তোমরা সাইবার সিকিউরিটিকে ভালো করে ডিল করতে পারবে। এই জন্য কিন্তু আমি এই জিনিসগুলোকে এত ডিটেলে বলছি এবং জিনিসগুলোকে
চেষ্টা করছি গুড ফরম্যাটে, ইন্টারেস্টিং ফরম্যাটে তোমাদের কাছে তুলে ধরার। ঠিক আছে, তো এটার ব্যাপারে আর কোনো আমার বলার নেই, যদি কোনো কোশ্চেন থাকে বলবে। তা ডেস্টিনেশন এবং সোর্স কি হতে পারে স্যার? যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ডেস্টিনেশন বা সোর্স তোমার একটা কম্পিউটার হতে পারে বা ওয়ার্কস্টেশন হতে পারে, বা যেটাকে আমরা বলি অনেক ভাষায় ক্লায়েন্ট হতে পারে, বা তোমাদের মোবাইল ফোন হতে পারে, বা তোমার কোনো সার্ভার হতে পারে, বা কোনো ভিডিও ক্যামেরা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা কোনো ভিডিও ক্যামেরা হতে পারে, সেটা কোনো মোবাইল ফোন হতে পারে, কোনো ট্যাব হতে পারে, সেটা কোনো ওয়ার্কস্টেশন হতে পারে, সেটা কোনো ক্লায়েন্ট হতে পারে, সেটা কোনো সার্ভার হতে পারে। আর প্রোটোকল কি করে? এফেক্টিভ কমিউনিকেশন প্রোভাইড করতে হেল্প করে, ঠিক আছে, যাতে কি না উইদাউট এনি ইন্টারফারেন্স এবং উইদাউট এনি লস তোমার ডেটাটা ইন্টারাক্ট করতে পারে সোর্সের সাথে, মানে ডেস্টিনেশনের সাথে, ঠিক আছে, বা সোর্স ডেস্টিনেশনের সাথে। তো এই হলো বেসিক্যালি ব্যাপার, এই জিনিসটা তোমাদের জানা উচিত ছিল, আমি তাই কভার করে দিলাম। নেক্সট হচ্ছে ডেটা তাহলে স্যার যায় কত রকম উপায়। এটা তো আমরা বুঝলাম যে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা যাওয়ার জন্য কি কি কম্পোনেন্ট লাগবে, কিভাবে কাজ করবে, কে কি রকম কাজ করবে এবং কার কি ভূমিকা, সেটা তো এই স্লাইড দেখে বুঝলাম। এবার নেক্সট হচ্ছে কত রকম উপায় ডেটাটা যেতে পারে। ডেটা মানে একটা ডেটা ফ্লো হওয়ার মোড। তাহলে একটা ডেটা ফ্লো হওয়ার মোড কে আমরা মূলত 3 রকম ভাগে ডিফাইন করতে পারি। কি বলছি স্যার? আমরা ডেটাকে ট্রান্সফার করার জন্য বা ডেটা ফ্লো এর ডাইরেকশনটা ওপরে বেস করে সেটা ডেটাটা সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে কিভাবে ফ্লো হবে, ঠিক আছে, আমরা 3 রকম উপায় সেটাকে ভাগ করেছি। সেটা ডেটা ফ্লোটা হতে পারে মেবি তোমার সিমপ্লেক্স ফরম্যাটে, বা ইদার সেটা তোমার হাফ ডুপ্লেক্স, বা ইদার সেটা তোমার ফুল ডুপ্লেক্স মোডে। এবার তোমরা ছবি দেখেই বুঝতে পারছো, যখন তোমাদের ডেটাটা শুধুমাত্র ওয়ান ডাইরেকশনাল ওয়েতে ট্রান্সফার হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে সিমপ্লেক্স ডেটা ফ্লো। যেমন দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটারে কোনো নেটওয়ার্কিং এর সাথে কানেক্টেড নয়, তোমার কম্পিউটার কোনো ডেটাকে প্রসেস করে যখন তোমার মনিটরে সেটাকে রিপ্রেজেন্ট করছে, সেটাই হচ্ছে ডাইরেকশন অফ ডেটা অ্যাট অল টাইম। তোমার কি হয়, সিপিইউ থেকে অলওয়েজ মনিটরের দিকেই ডেটা যাবে এবং ডেটাটা শো হবে মনিটরে অলওয়েজ, তাই না? মনিটর থেকে কোনো ডেটা সিপিইউতে আসে না। তাহলে ডাইরেকশন অফ ডেটা অ্যাট অল টাইম কি হচ্ছে, সিপিইউ টু মনিটর, তখন সেটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স ডেটা ফ্লো। বা ধরো ধরো ব্রডকাস্টিং, তুমি টিভির সামনে বসে আছো, টিভির সামনে বসে তুমি কোনো সিরিয়াল দেখছো, কোনো মুভি দেখছো, বা কোনো একটা লাইভ টেলিকাস্ট দেখছো, ওকে, তুমি দেখতে পাচ্ছ সেই পার্টিকুলার সময় কিন্তু তুমি টিভির মধ্যে থাকা ওই ব্যক্তিটা যে কিনা কিছু বলছে, যে কিনা কোনো আলোচনা করছে, সেখানে কিন্তু কোনো রকম ভাবে তুমি কিছু রিপ্লাই ব্যাক করতে পারছো না। সেটা হচ্ছে ওয়ান ওয়ে মোড, যেখানে কিনা একজন অল টাইম অ্যাজ এ রিসিভার থাকবে আর একজন অল টাইম অ্যাজ এ সেন্ডার, তখন সেটাকে সিমপ্লেক্স ডেটা ফ্লো বলে। বুঝতে পারলাম? তাহলে সিমপ্লেক্স ডেটা ফ্লো কি? সিমপ্লেক্স ডেটা ফ্লো হচ্ছে ডেটা ফ্লো যখন ইউনিডাইরেকশনাল, ডাইরেকশন অফ ডেটা ফ্লো ইজ ইউনিডাইরেকশনাল। যখন ডাইরেকশন অফ ডেটা ফ্লোটা ইউনিডাইরেকশনাল হয় তখন সেটাকে সিমপ্লেক্স ডেটা ফ্লো বলে। One of the device can transmit the data for all the time and another device can receive the data at all time, is called the simplex data flow mode. তার মানে একটা ডিভাইস অল টাইম শুধুমাত্র ডেটা জেনারেট করতে থাকবে, আরেকটা সিস্টেম অল টাইম শুধুমাত্র ডেটাকে রিসিভই করতে থাকবে। সেই রকম মোড অফ কমিউনিকেশনকে সিমপ্লেক্স মোড বলা হয় বা সিমপ্লেক্স ডেটা ফ্লো বলা হয়, ডেটা ফ্লো কমিউনিকেশন বলা হয়। ফর অ্যান এক্সাম্পল, সিপিইউ অলওয়েজ কিন্তু ডেটা সেন্ড করতে থাকে অল টাইম তোমার মনিটরকে, আর মনিটর অল টাইম ডেটাকে রিসিভ করে। ক্লিয়ার? কিন্তু যদি হাফ ডুপ্লেক্সের কথা বলি, সেখানে ডেটা কিন্তু বোথ ডাইরেকশনেই তোমার ট্রান্সমিট হয়, বাট নট অ্যাট দ্য সেম টাইম। যেমন ধরো ওয়াকি টকি, ওয়াকি টকিতে যখন কথা বলা হবে, ডিভাইস 1 যখন কথা বলবে সেই পার্টিকুলার টাইমে ডিভাইস 2 কোনো রকম কথা বলতে পারবে না, তাকে শুধু শুনতে হবে, সে শুধু রিসিভার সেই পার্টিকুলার টাইম ডিউরেশনে, লেটস সে T1 টাইম। সেই T1 টাইম ডিউরেশনে কিন্তু অনলি তোমার ডিভাইস 1 কি হবে, ডিভাইস 1 কিন্তু তোমার ইনফরমেশন জেনারেট করবে এবং সেন্ড করবে, এবং ডিভাইস 2 অল টাইম ওই টাইম ডিউরেশনে অ্যাজ এ রিসিভার হিসাবেই অ্যাক্ট করবে। বাট আনাদার টাইমে আবার ডিভাইস 2 কিন্তু ডিভাইস 1 কে ডেটা শেয়ার করবে, যখন তোমার ডিভাইস 1 অ্যাজ এ রিসিভার হিসাবে অ্যাক্ট করবে। তাহলে এই যে মোড অফ কমিউনিকেশন, এই যে মোড অফ ডেটা ফ্লো, এটাকে হাফ ডুপ্লেক্স বলে, যেটা কিনা ওয়াকি টকিতে হয়।
এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি। কি বললাম? এক্সাম্পল কি স্যার? এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকি, ওয়াকি টকিতে কিন্তু এন্টায়ার মিডিয়ামটা তোমার ওয়ান ওয়ে ট্রান্সমিশন হবে একটা পার্টিকুলার টাইম ডিউরেশনের উপর বা তার পার্টিকুলার টাইম ফ্রেমের উপর বেস করে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে তোমার ধরো টেলিফোন কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, যেখানে তুমি এবং তোমার বন্ধু দুজনেই সিমিলার টাইমে কিন্তু ডেটাকে রিসিভ করছো, সাইমালটেনিয়াসলি ডেটাকে তোমরা ট্রান্সমিটও করছো। তাহলে এখানে যে ডেটার যে ট্রান্সমিশনের যে ফ্লোটা সেটা বোথ ডাইরেকশনে হচ্ছে এবং এখানে কোনো টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করছে না যে এই টাইমে শুধুমাত্র ওই আমাকে ডেটা সেন্ড করতে পারবে আর আমি রিসিভই করবো শুধু, এরকম নয়। এখানে ডেটাটা ট্রান্সমিট হবে বোথ ডাইরেকশনে সাইমালটেনিয়াসলি, বোথ ডাইরেকশনে সেম টাইমে একজন আরেকজনকে ডেটা শেয়ারও করতে পারবে এবং ডেটা রিসিভও করতে পারবে। ঠিক আছে? তাহলে ওয়ান ডিভাইস ক্যান সেন্ড অ্যান্ড আনাদার ওয়ান ক্যান রিসিভ অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড তোমার সিমিলার কেসটা ঘটবে ডিভাইস 2 টু ডিভাইস 1। তো এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে স্যার টেলিফোন কমিউনিকেশন। টেলিফোন কমিউনিকেশন হচ্ছে একটা বড় এক্সাম্পল তোমার ফুল ডুপ্লেক্স মোড অফ ডেটা কমিউনিকেশন। তো এই জিনিসগুলো যদি না জানতে তাহলে কিন্তু তোমার সম্ভব ছিল না তোমার পক্ষে অ্যানালাইসিস গুলো করা। তাহলে আমরা প্রথমে আগে নর্মাল দেখলাম এসেনশিয়াল পার্ট, একটা ডেটাকে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে পাঠানোর জন্য কিভাবে কাজে লাগাতে হবে, এবং সেকেন্ড ভিডিওর মাধ্যমে আমরা বা সেকেন্ড স্লাইডের মাধ্যমে আমরা দেখলাম কত রকম ওয়েতে আমরা একটা ডিভাইস টু আনাদার ডিভাইসের ডেটাকে সেন্ড করতে পারি, কোথায় রেস্ট্রিকশন কি রকম আছে কি না আছে সেটা আমরা দেখলাম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসবো আরো গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে আমরা যদি দেখে নিই একটু, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের কি, আমাদের হিস্ট্রি, ইন্টারনেট তৈরি হওয়ার হিস্ট্রি। তো কম্পিউটার নেটওয়ার্ক আমি আগেও বলেছিলাম, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা ডিজিটাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, যেটা কিনা বিভিন্ন ধরনের নোডস মানে এন্ড পয়েন্ট ডিভাইসকে অ্যালাউ করে রিসোর্স, তাদের রিসোর্সকে শেয়ার করার জন্য, তাই না? তার মানে কম্পিউটিং, তার মানে কম্পিউটার নেটওয়ার্ক আবারও বলছি বেসিক্যালি কিছুই না, একটা কম্পিউটিং ডিভাইস যে কিনা ডেটাকে এক্সচেঞ্জ করে ইউজিং সাম কানেকশন বিটুইন ডিফারেন্ট এন্ড পয়েন্ট ডিভাইসেস, লাইক সেই সেই যে কানেকশন সেগুলোকে বলা হয় ডেটা লিঙ্ক। এবং এই ডেটা লিঙ্কগুলোকে এস্টাবলিশ করা হয়েছিল প্রথম দিকে ওভার দ্য কেবল মিডিয়াম মানে ওয়্যার্ড মিডিয়াম, পরবর্তীকালে ধীরে 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 ওয়্যারগুলোকে পরিবর্তন করে আমরা ওয়্যারলেস মিডিয়াম বা যেটাকে কিনা ওয়াইফাই ফিডিলিটি ওয়াইফাই ইউজ করা হয়েছে তার পরিবর্তে, এবং অপটিক্যাল ফাইবার তার পরিবর্তে ইউজ করা হয়েছে ডেটা স্পিডটাকে ইনক্রিজ করার জন্য, তাই না? তো কম্পিউটার নেটওয়ার্ক বেসিক্যালি স্টার্ট হয়, ডেভেলপমেন্টটা হয় হচ্ছে আরপানেট থেকে। সেটা হচ্ছে লেট 1960, তোমরা দেখতেই পাচ্ছ 1961-এ তোমাদের প্রথম আরপানেট বলে তোমার, ঠিক আছে, সংস্থা তোমার কিন্তু ফার্স্ট স্টার্ট করে। কি স্টার্ট করে স্যার? নেটওয়ার্কিং এর কনসেপ্ট। তারা সবার প্রথমে কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু ব্যাপারে আইডিয়া বা ডেভেলপ করেছিল। ঠিক আছে? যেটা যিনি করেছিলেন তার নাম হচ্ছে লিওনার্ড। দেখতেই পাচ্ছ প্রপোজ করেছিলেন যে দুটো মেশিনকে এভাবে কানেক্ট করে আমরা কি করতে পারি, আমরা রিসোর্স শেয়ার করতে পারি। ঠিক আছে? তাহলে একটা কমিউনিকেশন নেটওয়ার্কের প্রথম উদ্যোক্তা হচ্ছে লিওনার্ড, যে আরপানেট তোমার অর্গানাইজেশন এর একজন লোক। এবার আরপানেটটা কি? আরপানেটটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, যার মেন অবজেক্টিভই ছিল মডার্ন ইন্টারনেটকে ডেভেলপ করা। এবং এইটা আমি বললাম কি যে আরপানেটটা ডেভেলপ করেছে লিওনার্ড, সে কে কোন সংস্থার লোক ছিল, কোন ডিপার্টমেন্টের লোক ছিল তোমরা কি জানো? সে ছিল হচ্ছে ইউনাইটেড স্টেটের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সির লোক। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সির একজন ডিপার্টমেন্টের লোক ছিল, যে কিনা ফার্স্ট তোমার বলেছিল যে এইভাবে একটা ডেটাকে আমরা পাঠাতে পারি।
ফ্রম ওয়ান কম্পিউটার টু আনাদার কম্পিউটার। আরপানেটের মেন যে পারপাসটা ছিল সেই সময়, তাদের পারপাস ছিল যে এনি হাউ যেন আমরা রিসোর্সটাকে শেয়ার করতে পারি এবং আমরা আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনগুলোতে কমিউনিকেশনটাকে ইমপ্রুভমেন্ট করব, ঠিক আছে। তারপর 1966 এবং 65-এ প্যাকেট বলে একটা কথা আমাদের ডোনাল্ড ডেভিস বলে একজন ছিল, সে কিনা তোমার ইন্ট্রোডিউস করলো, বললো আচ্ছা ডেটা পাঠাতে হলে এইভাবে পাঠাতে হবে, এইভাবে সেন্ড করতে হবে বিটুইন কম্পিউটার্স ওভার আ নেটওয়ার্ক। তারপরে আবারও আরপানেট আবারও কিন্তু ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্ক ডেভেলপ করলো ইউজিং প্যাকেট সুইচিং টেকনোলজি। প্যাকেট সুইচিং টেকনোলজিটা কি আমরা পরবর্তীকালে দেখব। তাহলে 1969-এ আরপানেট কি করলো, ওই ডোনাল্ড ডেভিসের যে কনসেপ্ট, প্যাকেটের যে কনসেপ্ট, যে ডেটা সেন্ড হবে প্যাকেট ফরম্যাটে, আমি আগের দিন বলছিলাম একটা প্যারামিটার পড়াতে গিয়ে জিটার বলে, সেই জিটারে আমরা বলছিলাম কি যে ডেটাগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যায় ছোট ছোট পার্টে, এবং সেইগুলো ছোট ছোট এই খণ্ডগুলো গিয়ে গিয়ে যোগ হয়ে আবারও সেই ডেটাটা যেটা অ্যাজ ইট ইজ তোমার সেন্টার জেনারেট করেছে সেই ডেটাটা ডেস্টিনেশন রিসিভ করে। তো ওই যে প্যাকেটের যে কনসেপ্টটা, সেইটাকে আরপানেট সংস্থা, আরপানেটের ফুল ফর্মটা কি বললাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, অ্যাডভান্স রিসার্চ, ঠিক আছে, প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা কিনা ইউনাইটেড স্টেটের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সির, ঠিক আছে, তোমার লিওনার্ড বলে যে লোকটি ছিলেন তিনি ডেভেলপ করেছিলেন। পরে সেটা ডোনাল্ড ডেভিস সেখানে প্যাকেট বলে কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করে এবং তারপর আমরা প্যাকেট সুইচিংকে ইউজ করে ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্ক ডেভেলপ করি 1969-এ। ডেভেলপমেন্ট আরপানেটের ডেভেলপমেন্ট হয়েছিল 1966-এ, কিন্তু সেখানে শুধুমাত্র দুটো কম্পিউটারকে বা দুটো এন্ড পয়েন্ট ডিভাইসকে কানেক্ট করে শুধু কমিউনিকেশনের কথা বলা হয়েছিল, সেখানে কোনো রকম প্যাকেটের কনসেপ্টই আসেনি। পরবর্তীকালে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট, SRI, স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট তোমার ডিফেন্স প্রজেক্ট এজেন্সির সাথে কোলাপ করে অফিসিয়ালি কিন্তু আরপানেটকে 1969-এ পুরো মার্কেটে লঞ্চ করলো ইউজিং প্যাকেট সুইচিং টেকনোলজি, ঠিক আছে। তার পরবর্তীকালে সেটার মধ্যে আরও বেশি ডকুমেন্টেশনকে আরও বেশি ডিফাইন করা হলো, আরও ইনফরমেশন প্রোভাইড করা হলো কম্পিউটার নেটওয়ার্ক কীভাবে চলবে, সেখানে ফার্স্ট তোমার নেটওয়ার্ক প্রোটোকলের কথা উঠলো, প্রসিডিওর হলো। তো এইভাবে 1969-এ এইগুলো জিনিসগুলো হলো। তারপর ফার্স্ট যে নেটওয়ার্কটা পরবর্তীকালে হলো, তারপরে সেখানে ইন্টারফেস মেসেজ প্রসেসর বলে একটা কনসেপ্ট প্রথমে ডেভেলপ করলো ইউসিএলএ, এটার ফুল ফর্মটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারা তারা বললো যে এই কনসেপ্টটা বা এই টেকনোলজিতে আমরা কিন্তু ডেটা ট্রান্সমিশন আরো এফিসিয়েন্ট ওয়েতে করতে পারবো। তারপর 1969-এর একেবারে লাস্টের দিকে ইন্টারনেটকে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করা হলো, যে ইন্টারনেটটা কি জিনিস এবং ডেটা ট্রান্সফারটা শুধুমাত্র লোকালাইজ কম্পিউটারে নয়, আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ইনফরমেশন বা রিসোর্সকে শেয়ার করতে পারবো, এটা নিয়ে ডিসকাস হলো। তারিখটাও এবং টাইমটাও দেখতে পাচ্ছ, রাত্রি 10:30টার সময় মিটিং শেষ হয়েছিল SRI, স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে, 29th অক্টোবর 1969-এ। এবং সেই দিন রাত্রিবেলায় প্রথম ইন্ট্রোডিউস করা হলো ইন্টারনেট, এবং সেটাকে পরে স্টিভ এবং তার টিম ভাবে নতুনভাবে ইন্ট্রোডিউস করলো আরো নিউ একটা কনসেপ্টের সাথে, এনসিপি, যেটাকে নেটওয়ার্ক কোর প্রোটোকল বলে 1970-তে। এবং এনসিপি একটা ফাইল শেয়ারিং প্রোটোকল, যার দ্বারা আমরা কি করব, নেটওয়ার্কের মধ্যে ফাইল শেয়ার করতে পারবো। তাহলে প্রথম ফাইল শেয়ার করার যে কনসেপ্টটা সেটা কিন্তু স্টিভ নিয়ে এসেছিল। তখন তার আগে অব্দি কিন্তু যে ফাইল শেয়ারের কনসেপ্টটা কিন্তু কেউ নিয়ে আসেনি। তারপর রে ইমেল কমিউনিকেশন 1971-এ ডেভেলপ করলো। তারপর আস্তে 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 তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ডেভেলপ হয়েছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ডেভেলপমেন্টের ওপর থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তোমরা একবার প্রত্যেকটা ইন্টারেস্টিং জিনিস, তো কবে কোনটা আবিষ্কার হয়েছিল, কিভাবে এসেছিল, সেগুলো একটু দেখে নিও। আমার জাস্ট তোমাদেরকে এটাকে টাচ করে দেওয়ার দরকার ছিল যে কোথায় কিভাবে ডেটা ট্রান্সফারটা কথা উঠেছিল, কিভাবে ইন্টারনেটের জন্ম হয়েছিল, কারা করেছিল, কোন সংস্থা করেছিল, এগুলো থেকেও এমসিকিউ কোশ্চেন আসতে পারে এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেও দেয়। তো তোমাদের কাছে এখানে হিস্ট্রিটা এই জন্য আমি রিপ্রেজেন্ট করে দিলাম যাতে কিনা তোমরা এই ব্যাপারে একটা ওয়াকিবহাল থাকে তোমাদের।
তো তোমরা একটু সবাই রিড আউট করে দেবে, এটা জাস্ট একটা মুখস্থর মতো জায়গা, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে আরপানেটের ফুল ফর্মটাই সবাই জিজ্ঞাসা করে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, যেটা কিনা ডিফেন্স, ইউনাইটেড স্টেটের ডিফেন্স তোমার রিসার্চ প্রজেক্ট এজেন্সি ডেভেলপ করেছিল। পরবর্তীকালে তার সাথে এসআরআই, স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট আর ইউসিএল এ যুক্ত হয়ে সেটাকে আরো ডেভেলপ করেছে ইউজিং সাম প্যাকেট সুইচিং টেকনোলজি, পরবর্তীকালে ইন্টারফেস মেসেজ প্রি প্রসেসর, আর তারপরে তোমার ওই নেটওয়ার্ক কোড প্রোটোকল, এই কটা দিয়ে সেটাকে আরো আরো এফিশিয়েন্ট ওয়েতে ডেভেলপ করে তারপর এটা ইন্টারনেট বলে একটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল মার্কেটে। তার আগে অবধি সেটা অ্যাজ এ রিসার্চ এবং ডিফেন্সের যে কমিউনিকেশন হতো, তখনকার দিনে ওয়ার্ল্ড ওয়ারের শেষের পরে বিভিন্ন ধরনের যুদ্ধ ফুদ্ধ এই সমস্ত কারণে যে সময় যে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন হতো, সেগুলোর জন্য এই আরপানেট বা এই যে ইউনাইটেড স্টেটের এই এজেন্সিটা একটা সলিউশন ভেবেছিল যে আমাদের ডেটাগুলো তো চুরি হয়ে যাচ্ছে, আমাদের যারা এগেনস্টে আছে, আমাদের এনিমি টিম আমাদের ডেটা ইজিলি ক্যাপচার করে ফেলতে পারছে, তাহলে আমি এনক্রিপ্টেড ওয়েতে ডেটাকে পাঠাবো এবং এফিশিয়েন্ট ওয়েতে আমি আমার আদার্স লোকেশনে যে আমার যে টিম আছে তাকে আমি ডেটা পাঠাবো কি করে, সেই সমস্ত কথা ভেবেই এবং শুধুমাত্র ওই ডিফেন্স এই এই বা রিসার্চ অর্গানাইজেশন ডেটাগুলোকে কনফিডেন্সিয়াল রাখার জন্য কিন্তু প্রথমে ওই পার্সপেক্টিভে কিন্তু কম্পিউটার নেটওয়ার্ককে ডেভেলপ করার কথা ভেবেছিল এবং করেছিল। পরবর্তীকালে সেটাকে সর্বোচ্চ জায়গাতে ইউজ করার জন্য সর্বত্র ইউজ করার জন্য, ঠিক আছে, সমস্ত কাজে ইউজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল, বিভিন্ন ধরনের কনসেপ্ট এনেছিল, ঠিক আছে। ওই জন্যই তো পরে টাই আপ করলো ওই ডিফেন্স প্রজেক্ট এজেন্সির সাথে তোমার স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট, করে সেটাকে আরো বেটার ওয়েতে করার পরে তারপর ইন্টারনেটটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপরে আস্তে আস্তে যা যা ডেভেলপ হয়েছে, ইমেল কমিউনিকেশন ডেভেলপ হয়েছে, তারপরে অ্যালোহা বলে একটা কনসেপ্ট আসবে, তারপর সেখান থেকে তোমরা টিসিপি আইপি, ওএসআই লেয়ার, এই যে কনসেপ্টগুলো প্রোটোকলে আরো বেশি আরো প্রোটোকল ইন্ট্রোডিউস করা, সেই সমস্ত জিনিসগুলো এখানে লেখা আছে, তোমরা বাড়িতে একটু দেখো। এটা তোমাদের ইন্টারেস্টিং এর পারপাসে আমি কিন্তু দিয়েছি, এটা কিন্তু এরকম না যে এটা তোমাদের এক্সামে আসবেই, বাট এটা জানা উচিত, তোমরা যখন পড়ছো তখন এই জিনিসগুলো তোমাদের জানা উচিত, এই ভেবে আমি কিন্তু জিনিসগুলো তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা সবাই? ঠিক আছে, ঠিক আছে। প্রোটোকল নিয়ে তোমাদের মনে অনেক কোশ্চেন আসছে, তো অনেক কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়েওছো, আরো অনেক কোশ্চেনের অ্যান্সার তোমাদের বাকি আছে আমি জানি। তো তোমাদের কোশ্চেন নিয়ে কোনো চিন্তা নেই, তোমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে, মানে তোমাদের যা যা কোশ্চেন আছে সব কোশ্চেনই আমি অ্যান্সার দেব, ঠিক আছে। কিন্তু এটা এখন আমি শেষ করছি, মানে এই হিস্ট্রি পার্টটা আমরা শেষ করছি, এটা আমরা পরে আসছি। এবার আমরা আবার ব্যাক করে যাব আমাদের যেখানে ছিলাম। আমরা ছিলাম হচ্ছে জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কে মূলত 3 ভাগে ক্লাসিফাই করি। তার মধ্যে প্রথম যেই ভাগটাতে আমরা ক্লাসিফাই করি সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি। লোকাল এরিয়া নেটওয়ার্ক, তো লোকাল এরিয়া নেটওয়ার্ক কি স্যার? লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এমন একটা ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যেটা কিনা কিছু কম্পিউটারকে ইন্টারকানেক্ট করে উইদিন আ লিমিটেড এরিয়া, লাইক 100 মিটার, লাইক 200 মিটার এরিয়া অবধি তোমার ইউজ করা যাবে, সেই রকম যখন একটা নেটওয়ার্ক আমরা এনভায়রনমেন্টকে ডেভেলপ করি সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে, মানে ল্যান্ড নেটওয়ার্ক বলে। ল্যান্ড নেটওয়ার্ক বেসিক্যালি রেসিডেন্স, স্কুল, ল্যাবরেটরি, ইউনিভার্সিটি ক্যাম্পাস, তোমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস বা কোনো আমার মতো আমি যেখানে জব করি তার একটা অফিস বিল্ডিং এর কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে নেটওয়ার্ক কভারেজটা যেখানে স্মল, ভেরি স্মল বা স্মলার জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য যে ধরনের নেটওয়ার্ককে আমরা এস্টাবলিশ করি, লাইক উইদিন আ স্কুল, কলেজ, হসপিটাল, এইগুলোকে কিন্তু আমরা বলি কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ধরো তুমি একটা কি করছো, তুমি একটা ছোট্ট তুমি একটা ইসে নিচ্ছ, কি নিচ্ছ স্যার? ছোট্ট তুমি একটা ল্যান্ড সেট আপ করবে, তাহলে তুমি 5টা কম্পিউটার নিলে, তুমি ধরো একটা কম্পিউটার ল্যাব বানাবে এবং তুমি বাড়িতে ট্রেনিং দেবে লোকদেরকে, কিভাবে দেবে, তাই না কোশ্চেন। সেখানে তুমি 5টা কম্পিউটার নেবে, 5টা কম্পিউটারের সাথে তুমি একটা প্রিন্টারকে কানেক্ট করবে, একটা মেল সার্ভারের জন্য একটা মেল সার্ভারকে কানেক্ট করবে, সেটাও একটা কম্পিউটার বেসিক্যালি, ঠিক আছে। ফাইল সার্ভারকে কানেক্ট করবে, করার পরে সেই প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে
তুমি কিছু ইউজার ক্রিয়েট করবে এবং সেই ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4 এর সাথে কমিউনিকেট করাবে, ঠিক আছে? করিয়ে তুমি কখনো প্রিন্টারকে ইউজ করতে চাইবে, কখনো ইমেল কমিউনিকেশন করাবে 1 এবং 3 নম্বর কম্পিউটারের মধ্যে, কখনো কোনো ফাইল ট্রান্সফার করানোর জন্য তুমি ব্যবহার করবে। তো এই যেটা হবে সেটা উইদিন তোমার ওই 5টা কম্পিউটারের মধ্যেই হবে, বা এটা একটা রুমের মধ্যেই হবে, বা 5টা কম্পিউটার তুমি বাড়ির একতলা দোতলার মধ্যে রেখেছো, 3টে কম্পিউটার তুমি একতলায় রেখেছো, 2টো দোতলায় রেখেছো, তার মধ্যে হবে। তাহলে এইরকম ছোট ছোট স্মলার জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য যে নেটওয়ার্কগুলো ডেভেলপ করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আশা করি কারোর কোনো সমস্যা নেই এই বিষয়টা বুঝতে। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা অবশ্যই তোমাদেরকে ডিসকাস করে সেই জায়গাগুলো বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে যেটা বোঝা গেল যে লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে যখন আমরা নেটওয়ার্ক কভারেজটাকে স্মলার জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য ব্যবহার করব তখন সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। লাইক তোমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, কোনো একটা হসপিটাল, কোনো একটা কলেজের বিল্ডিংগুলোর মধ্যে, বা কোনো একটা ল্যাবরেটরি রুমের মধ্যে শুধু আমি কমিউনিকেট করাতে চাইছি 4-5টা ডিভাইসকে, ঠিক আছে? বা কোনো একটা রেসিডেন্সের মধ্যে আমি 4-5টা ডিভাইসকে কমিউনিকেট করাতে চাইছি, তখন সেটাকে কিন্তু আমরা বলবো কি স্যার? আমরা তখন সেটাকে বলবো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যার রেঞ্জ হচ্ছে আপ টু 100 মিটার বা 200 মিটার, ম্যাক্স টু ম্যাক্স আপ টু 400-500 মিটার বা 1 কিলোমিটার, ম্যাক্স টু ম্যাক্স 1 কিলোমিটার, এর থেকে বেশি হবে না, ঠিক আছে? এবং এই ধরনের ল্যান্ড নেটওয়ার্ক মূলত আমরা সবসময় ওয়্যার মিডিয়ামের মাধ্যমে ডেভেলপ করে থাকি, মানে কেবলের মাধ্যমে, ঠিক আছে? বা ওয়্যারলেস ল্যানও হয়। ম্যাক্সিমাম আমরা যেটা প্রেফার করি, স্কুল কলেজে তোমরা দেখে আসবে, সেটা হচ্ছে ওয়্যার্ড ল্যান। ওয়্যার্ড ল্যান আমাদের দু ধরনের ল্যান হয়, একটা ওয়্যার্ড ল্যান, একটা ওয়্যারলেস ল্যান। ওয়্যারলেস ল্যান বলতে কি তোমাদের ওয়াইফাই, রাইট? আর ওয়্যার্ড ল্যান বলতে যেটা ইথারনেট, হাব এবং সুইচ ইউজ করা। এই কনসেপ্টগুলো শেখার জন্য কিন্তু আমার কাছে এসছো। তাহলে তোমরা যখন ওয়্যার্ড ল্যান তৈরি করবে সেখানে তোমরা কি কি নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করবে? সুইচ, ইথারনেট কেবল অ্যান্ড হাব। আর যখন তুমি ওয়্যারলেস ল্যান ইউজ করবে তখন সেখানে তোমরা ওয়াইফাই টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করবে। তো ইমপ্লিমেন্টেশনটা কীরকম করবে সেটা কিন্তু তোমরা বুঝে গেলে। এবার যদি আমরা আরেকটু জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে বাড়াই, সেটা কি হচ্ছে? ধরো লাইক তোমার কলেজ, বিশাল বড় কলেজ, কলেজের এখানে একটা ক্যাম্পাস, এটা ধরো ইলেকট্রিক্যালের ক্যাম্পাস, এটা ধরো সিএসটির ক্যাম্পাস, আর এই কর্নারে কোথাও একটা ধরো তোমার প্রিন্সিপাল রুমের ক্যাম্পাস। তো যদি সিএসটি ডিপার্টমেন্ট থেকে প্রিন্সিপাল রুমে তোমার কমিউনিকেট করতে হয় তখন কিন্তু তোমার আর ল্যান্ড নেটওয়ার্ক তোমার আর কিন্তু সেইটা সাপোর্ট দিতে পারবে না, কারণ ল্যান্ড নেটওয়ার্ক কিন্তু এত বড় রেঞ্জের কমিউনিকেশন করাতে সম্ভব হবে না। ল্যান্ড নেটওয়ার্ক কোথায় এস্টাবলিশ করা হয়েছে? একটা লোকাল ল্যান্ড নেটওয়ার্ক কিন্তু এই সিএসটি বিল্ডিং এর মধ্যে ক্রিয়েট করে রয়েছে। কিন্তু এই লোকাল ল্যান্ড নেটওয়ার্কে যদি তোমার এইখানের প্রিন্সিপালের রুমের বা প্রিন্সিপালের বিল্ডিংটার ল্যান্ড নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করাতে হয় তখন তোমাকে ইন্ট্রোডিউস করাতে হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। বা ধরো তোমার কোনো একটা কোম্পানি আছে, যেই কোম্পানিতে তুমি সেই কোম্পানির প্রথমে একটা ব্রাঞ্চ ছিল শহরের মধ্যে, ধরো এইখানে এইটা হচ্ছে কোম্পানি একটা একটা ব্রাঞ্চ, কলকাতা ব্রাঞ্চ এটা, ঠিক আছে? এটা কোম্পানির কলকাতা ব্রাঞ্চ। এবার তোমার কোম্পানি খুব ভালোভাবে এক্সপ্যান্ড করেছে, তাই জন্য তুমি আরেকটা ব্রাঞ্চ খুলেছো। সেই ব্রাঞ্চটা হয়তো ধরো ওই কলকাতার, ধরো এটা কলকাতা সেক্টর 5-এ আছে, সেক্টর 5-এ একটা ব্রাঞ্চ। এবার তোমার কোম্পানি আরো গ্রোথ হয়েছে, তুমি ধরো আরেকটা খুললে হচ্ছে, সেটা আছে তোমার ধরো সেক্টর 5, আর একটা ধরো তোমার খুলেছো হচ্ছে হাওড়ার দিকে, হাওড়ার দিকে আরেকটা ব্রাঞ্চ খুলেছো। তাহলে এই ব্রাঞ্চের সাথে সেক্টর 5 ব্রাঞ্চের সাথে হাওড়ার কমিউনিকেশন করার জন্য কিন্তু তখন তোমার ল্যান্ড নেটওয়ার্ক কিন্তু তোমার সাফিসিয়েন্ট নয়, ল্যান্ড নেটওয়ার্ক কিন্তু এই কমিউনিকেশনটা প্রোভাইড করতে পারবে না। তখন তোমাকে একটা লার্জার ল্যান্ড নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, মানে অনেক অনেক ল্যান্ড নেটওয়ার্ককে কানেক্ট করে আমরা একটা কি করব, স্মলার ওয়্যান নেটওয়ার্ক তৈরি করবো, যেটাকেই কিনা আমরা ম্যান বলবো, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলবো। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের কভারেজটা হচ্ছে অ্যাভারেজ, মানে মোর দ্যান 1 কিলোমিটার, বাট ম্যাক্সিমাম তোমার 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে যখন তুমি কমিউনিকেট করাচ্ছ তখন সেটাকে বলা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে ম্যান। ক্লিয়ার হচ্ছে? তাহলে ম্যান কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যখন কম্পিউটার নেটওয়ার্কটা, যে ধরনের কম্পিউটার নেটওয়ার্কটা
তোমার দুটো ডিভাইসের মধ্যে ইন্টারকানেক্টেড করছে এবং রিসোর্স শেয়ার করছে ইন আ জিওগ্রাফিক্যাল রিজিয়ন, যার সাইজটা হচ্ছে তোমার কি উইদিন আ সিটি, তখন সেটাকে বলা হচ্ছে ম্যান। ওকে, মানে যেখানে তোমার ম্যাক্স টু ম্যাক্স তোমার দুটো এন্ড পয়েন্ট ডিভাইসের মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স 5 কিলোমিটার বা 4 কিলোমিটার, তখন সেটাকে বলবো হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক কভারেজটা অ্যাভারেজ হয়, এটা অবশ্যই ল্যানের থেকে বড় হয়, লার্জার দ্যান ল্যান বাট স্মলার দ্যান ওয়্যান, বা আমরা ওটাকে স্মলার ল্যান বলতে পারি। ঠিক আছে, যখন অ্যাভারেজ জিওগ্রাফিক্যাল এরিয়াকে কভারেজ করছে, মানে উইদিন আ সিটি যখন তোমাদের দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেট হচ্ছে, তখন সেটাকে ম্যান বলে। তো কানেক্ট টু আর মোর ল্যান্স, এবং এটাকে ডেভেলপ করা হয় কার মাধ্যমে? এক বা একের অধিক সংখ্যক ল্যানকে কানেক্ট করে করে বানানো। এটা কোথায় ইউজ করা হয়? দুটো কোম্পানির ব্রাঞ্চ অফিস খুলেছো বললাম, সেই ব্রাঞ্চ অফিসের মধ্যে ডিসকাশন, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ারের জন্য। কলেজ থেকে, কলেজের একটা ব্রাঞ্চ, আমি ধরলাম লেটসে তোমাদের ধরলাম আইএম এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, আইএম কলেজটা অনেকগুলো ব্রাঞ্চ আছে, একটা আইএম এর ধরো একটা মেন ক্যাম্পাস আছে, একটা গুরুকুল ক্যাম্পাস আছে, ধরো একটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা একটা ক্যাম্পাস আছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পাসের সাথে মেন ক্যাম্পাসের কমিউনিকেট হয়, গুরুকুল ক্যাম্পাসে কমিউনিকেট হয়, তাহলে সেখানে তো আমাদের ল্যান্ড নেটওয়ার্ক চলবে না, সেখানে আমাদের কোন নেটওয়ার্ক ইউজ করতে হবে? সেখানে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করতে হবে, ম্যান ইউজ করতে হবে, কারণ তার নেটওয়ার্ক কভারেজটা অনেক বড়। ঠিক আছে, তারপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, টেকনো, টেকনো মেন, টেকনো আরেকটা আছে বাটানগর। তাহলে টেকনোর যতগুলো আছে, টেকনো মেন, বাটানগর, এই সবগুলো কলেজ, টেকনো গ্রুপের সবগুলো কলেজ নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য কিন্তু একটা ম্যান ক্রিয়েট করবে, কারণ ওই প্রত্যেকটা কলেজ কলকাতা বা তার আশেপাশে তৈরি, যার রেঞ্জ জিওগ্রাফিক্যাল এরিয়াটা অ্যাভারেজ ডিস্টেন্সকে ডিনোট করছে, ধরো 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 20 কিলোমিটার, লেটস আমি বলছি। তো সেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানের এক্সাম্পল হচ্ছে অ্যাটলিস্ট 20 মিনিট হাঁটা পথের ডিস্টেন্সের দুটো ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেট বা কভারেজকে আমরা ম্যান নেটওয়ার্ক বলবো বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলবো। ঠিক আছে, বুঝতে পারলে? তো ম্যানের ব্যাপারে বোঝা গেল। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ব্যাপারে আশা করছি তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। এবং এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে ডেভেলপ করার জন্য আমরা মূলত যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো ইউজ করে থাকি, সেটা হচ্ছে সুইচ হাব আর নয়তো রাউটার অ্যান্ড ব্রিজ, এই দুটো ইউজ করা হয়। দুটো ইম্পর্টেন্ট একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ডিভাইস, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে ডেভেলপ করতে যে ডিভাইসগুলো, যে মেন ডিভাইসগুলো আমাদের লাগবে, সেটা হচ্ছে কি সুইচ অথবা হাব ইউজ করতে পারো। সুইচ ইউজ করাটাই বেশি প্রেফারেবল আমি মনে করি, আর নয়তো তুমি রাউটার অথবা ব্রিজ ইউজ করতে পারো। এই ক্ষেত্রে আমি বেশি প্রেফারেন্স দেবো রাউটারকে। তাহলে এই যে যেগুলো বললাম, সুইচ অথবা হাব অথবা রাউটার অথবা ব্রিজ, এইগুলোর দ্বারা কিন্তু আমি তোমরা একটা কি করতে পারো? ম্যান নেটওয়ার্ককে ডেভেলপ করতে পারো। ঠিক আছে, চলো আমরা বুঝে গেছি ম্যানের ব্যাপারে। এবার আমরা লাস্ট যেটা আসবো সেটাকে বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়্যান। কি হলো? তোমার একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানি তোমাদের কলকাতাতে একটা ব্রাঞ্চ আছে, আরেকটা ব্রাঞ্চ আছে ধরো তোমার অস্ট্রেলিয়ায়, আরেকটা ব্রাঞ্চ আছে তোমার ইউএসএ, আরেকটা ব্রাঞ্চ আছে তোমার কানাডা। তা তোমার এই যে ব্রাঞ্চ অফিসগুলো আছে কলকাতা, অস্ট্রেলিয়া, ইউএসএ আর কানাডার মধ্যে, এই ব্রাঞ্চ অফিসগুলো যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, ঠিক আছে, এবং কনফিডেন্সিয়াল ডেটা এবং রিসোর্সেস শেয়ার করবে, তার জন্য যে নেটওয়ার্কটা আমরা ডেভেলপ করব সেটাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। যখন যে ধরনের নেটওয়ার্কের কভারেজটা ভেরি লার্জ বা লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়াকে তোমার কভারেজ করছে, তখন সেটাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলবো। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বেসিক্যালি আর টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক দ্যাট এক্সটেন্ড ওভার এ লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়া। প্রাইমারি পারপাস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, মানে রিসোর্স শেয়ারিং। ঠিক আছে, তো এইটা আমরা বুঝতে পারলাম। যখন কিনা সিটি টু সিটি কমিউনিকেশনের দরকার হবে, কান্ট্রি টু কান্ট্রি তোমার কমিউনিকেশন, মানে তোমার একটা ব্রাঞ্চ রয়েছে কোনো একটা সিটিতে, আরেকটা ব্রাঞ্চ রয়েছে অন্য কোনো একটা সিটিতে, তখন তোমার কিন্তু ম্যান চলবে না, তখন তোমাকে ওয়্যান নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। কন্টিনেন্ট টু কন্টিনেন্ট, ঠিক আছে, যেমন ধরো কভারেজ কেমন, আফ্রিকা টু এশিয়া, এশিয়াতে একটা ব্রাঞ্চ আছে, আফ্রিকাতে একটা ব্রাঞ্চ আছে, তাহলে এই দুটো ব্রাঞ্চে কমিউনিকেট করার জন্য তোমার ওয়্যান কে সিলেক্ট করতে হবে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এবার তোমরা জিজ্ঞাসা করবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস কি স্যার? এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস ওরকম ভাবে কিছু হয় না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস কিছু হয় না। ওয়্যান নেটওয়ার্ক ইউজ করতে মানে তোমার ইন্টারনেট কমিউনিকেশনের থ্রু দিয়ে তোমাকে করতে হবে।
তার মানে এখানে যে ডিভাইসগুলো হবে, যে কোনো এন্ড পয়েন্ট ডিভাইস আর ইন্টারমিডিয়েট ডিভাইস তোমার ওয়াইন নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য কাজে আসবে। এখানে পার্টিকুলারলি বলতে পারি না, কারণ এটা একটা লার্জার নেটওয়ার্ক, মানে এখানে তোমাকে কমিউনিকেট করতে ইন্টারনেটের সাহায্য নিতেই হবে, তাই না? মোরালেস একটা ইন্টারনেটকে ডেভেলপ করতে হলে তোমার সব ডিভাইসই লেগে যাবে, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, যতগুলো আছে, এনআইসি কার্ড। তো এই হলো বেসিক্যালি ব্যাপার, এগুলো একটু মাথায় রেখো। তো টোপোলজি নিয়ে আজকে আমি আর আলোচনা করব না, ঠিক আছে? টোপোলজি নিয়ে আজকে আমি আর আলোচনা করব না। আমরা এখানে বুঝলাম ইন্টারনেটের কনসেপ্টটা আমরা পরে পড়াবো, আমরা ধীরে ধীরে সবই শিখবো। টোপোলজি নিয়েও আলোচনা করব এবং ইন্টারেস্টিং হতে চলেছে ক্লাস, আমি বলছি ধীরে ধীরে শিখবো আমরা, বাট আমাদের ক্লাসগুলো খুব মোর এফেক্টিভ ওয়েতে আমরা ডিসকাস করব, এবং ক্লাসটাকে এমনভাবেই আমরা ডিসকাস করব যাতে কিনা তোমাদের শেখাতে কোনো ঘাটতি না থাকে। তো আশা করছি তোমরা শিখতে পারছো এখান থেকে, কারণ আমি চেষ্টা করছি, এখনো আমি স্টিল বলছি, আমি চেষ্টা করছি যতটা তোমাদের ডিপলি ভাবে কনসেপ্টগুলোকে ফুটিয়ে তোলা যায়, ঠিক আছে? তো তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন আসবে যে স্যার আমরা এই কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করছি বা কেন, কি আমাদের লাভ? কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করছি তার অনেকগুলো পারপাস আছে। তার যে পারপাস সেটা হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশনগুলোকে রান করার জন্য, কারণ প্রত্যেকটা কোম্পানির কিন্তু নাম্বার অফ কম্পিউটার আছে তাদের বিজনেসটাকে রান করার জন্য। ফর অ্যান এক্সাম্পল, কোন একটা কম্পিউটার কোন একটা কোম্পানি তোমার কোন একটা প্রোডাকশনকে মেনটেন করার জন্য তার একটা সেপারেট রুম রয়েছে এবং সেপারেট কম্পিউটারকে প্রোভাইড করে রেখেছে। সে শুধুমাত্র কোম্পানি ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনটাকে মনিটর করবে। আরেকটা কম্পিউটার বা কিছু কম্পিউটারকে কানেক্ট করে আরেকটা ল্যান বা ওয়ান যাই বলো না কেন বা ম্যান, সেগুলোকে ডেভেলপ করে রাখা হয়েছে তোমার ইনভেন্টারি কোম্পানির গুলোকে ট্র্যাক করার জন্য। আর আরেকটা কিছু একগুচ্ছ কম্পিউটারকে কানেক্ট করে আরো ল্যান বা এরকম কিছু ক্রিয়েট করা রয়েছে কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি পেরোল এবং এভরিথিং গুলোকে হ্যান্ডেল করার জন্য। তো ইনিশিয়ালি কিন্তু প্রত্যেকটা কম্পিউটারকে কাজ করতে হবে আইসোলেটেড ম্যানারে, বাট এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা জিনিসই ডিসাইড করবে, সেটা কোম্পানির গোল। কোম্পানি কি কি প্রডিউস করছে, সেখান থেকে কি এক্সট্রাক্ট করে আনতে পারছে, তাতে তার কি প্রফিট হচ্ছে কি না হচ্ছে। তাহলে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু বাল্ক টাইপ অফ রিসোর্সের কানেক্টিভিটি দেখতে পাচ্ছি, বাল্ক টাইপ অফ রিসোর্স শেয়ারিং দেখতে পাচ্ছি। তাহলে এই হাই ভলিউম নেটওয়ার্ক যে কমিউনিকেশন বা ডেটা, সেইগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু একটা কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে? ফর এন এক্সাম্পল, তোমাদের আজকে একটা কেস স্টাডি আমি দেখানোর জন্য এই ছবিটা নিয়েছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্লায়েন্ট সার্ভার মডেল। এখানে বব বসে আছে, বব, লেটস সে এ হচ্ছে বব, এর নাম হচ্ছে বব, আর এর নাম হচ্ছে লেটস সে এলিনা, বা আমরা এর নাম দিয়ে দিচ্ছি রক্সি। রক্সি অ্যান্ড বব দুজন বসে আছে। ওয়ান user name is Bob, another user name is Roxy, বা ফার্স্ট কম্পিউটার ডিফাইন্ড Bob and another computer defined Roxy। আর এখানে আমরা যে মডেলটা দেখতে পাচ্ছি এটা একটা নেটওয়ার্ক এবং এটা একটা সার্ভার। এটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই নেটওয়ার্কে দুটো ক্লায়েন্ট রয়েছে। ওয়ান ক্লায়েন্ট নেম ইজ বব, আনাদার ক্লায়েন্ট নেম ইজ রক্সি, এবং সেই দুটো কম্পিউটার বা সেই দুটো ক্লায়েন্ট একটাই সার্ভারের সাথে কমিউনিকেট করছে। তো এই মডেলটাকে আমরা ক্লায়েন্ট সার্ভার মডেল বলবো, এবং এখানে আমরা দেখব দুজনেই কিছু প্রসেসের সাথে ইনভলভ আছে, ঠিক আছে? তাহলে এইখানে দেখবো যে বব একটা কি, বব একটা ক্লায়েন্ট মেশিন, সেও সার্ভারের সাথে কমিউনিকেট করছে, আর এখানে রক্সিও একটা ক্লায়েন্ট মেশিন, যেও কিনা সার্ভারের সাথে কমিউনিকেট করছে। তাহলে কি করছে এখানে, কমিউনিকেশনটা কিভাবে প্রসেস হচ্ছে? এখানে কমিউনিকেশনটা প্রসেস হচ্ছে, দেখো ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট জেনারেট করছে। সেই রিকোয়েস্টটা তোমার সার্ভারের কাছে যাচ্ছে, সার্ভার মেশিনের কাছে। ধরো এখান থেকে ও একটা কোনো মেসেজ পাঠালো, সেই মেসেজটা কিন্তু সার্ভারের কাছে যাচ্ছে,
এবং সার্ভার তার রেসপেক্টে একটা মেসেজ সেন্ড করছে, ঠিক আছে। তাহলে সার্ভার কি করছে, তাহলে ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার সেটাকে প্রসেস করে তার রেসপেক্টে একটা রেসপন্স দিচ্ছে বা রিপ্লাই দিচ্ছে। তাহলে রিকোয়েস্ট কিন্তু জেনারেট করছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট মেশিন। সার্ভার মেশিন কিন্তু সার্ভারে সেই রিকোয়েস্টার কারেসপন্ডিং ডেটাটাকে প্রসেস করছে, করে তার কারেসপন্ডিং যে ডেটাটাকে সে তার মধ্যে খুঁজে পাচ্ছে, তার প্রসেস করার পরে যে ডেটাটা সে পাচ্ছে সেই ডেটাটাকে অ্যাজ এ রেসপন্স হিসাবে কিন্তু ক্লায়েন্টের কাছে ফেরত পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ক্লায়েন্ট প্রথমে রিকোয়েস্ট পাঠানোর পরে কিন্তু তাকে ওয়েট করতে হচ্ছে রিপ্লাই মেসেজে। সেই রিপ্লাই মেসেজটা কে জেনারেট করছে, সার্ভার মেশিন। তাহলে প্রথমে সার্ভার ওই রিকোয়েস্টটাকে প্রসেস করছে, প্রসেস করে রিকোয়েস্টেড ওয়ার্ডটাকে প্রথমে আগে কিন্তু কি করছে, তোমার জেনারেট করছে, দেখতে পাচ্ছ। তাহলে কি লেখা আছে, when the server processes gets the request it perform the requested work or looks up the requested data and send back a reply। মানে ওই যে ডেটাটা তুমি চাইছো সেই ডেটাটাকে ডেটাবেস থেকে খুঁজে এনে তারপর সেটাকে পাঠাবে। যখন সেটাকে পাঠাচ্ছে টেকনিক্যালি সেটাকে অ্যাজ এ রিপ্লাই হিসাবে আমরা বলছি। তো এইভাবে কিন্তু একটা ক্লায়েন্ট সার্ভার মডেল চলে, যেখানে ক্লায়েন্ট একটা রিকোয়েস্টকে প্রসেস করে পাঠায়, সেই রিকোয়েস্টের পরে তাকে রিপ্লাই মেসেজের জন্য ওয়েট করতে হয়, কারণ সার্ভার কি করে, সার্ভার সেই যেই ডেটাটা তুমি চেয়েছো সেই ডেটাটাকে ও কি করে, সার্চ করে, খুঁজে সেটাকে ডেটাবেস থেকে ফেচ করে নিয়ে এসে অ্যাজ এ রিপ্লাই হিসাবে তোমার কাছে দেয়। তাহলে এখানে আমাদের বুঝতে হলে ক্লায়েন্ট সার্ভার মডেলটা যদি বুঝতে হয়, তাহলে এখানে আমরা 3-4টে জিনিস দেখব। এখানে আমরা যে জিনিসগুলো দেখবো সেখানে দেখছি প্রথমে এখানে রিসোর্স শেয়ারিং একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হয়ে যাচ্ছে, ইনফরমেশন শেয়ারিং একটা প্যারামিটার হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কানেক্টিং প্রিপেল একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, একটা ই কমার্স, ঠিক আছে। বা বিভিন্ন ধরনের হোম অটোমেশন এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এছাড়াও পিয়ার টু পিয়ার আর্কিটেকচারও আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে, ঠিক আছে। মাল্টি পয়েন্ট মানে কানেকশন দেখবো, কানেক্টিভিটি দেখবো, কানেক্টিভিটি টাইপ দেখবো কীরকম আছে সেগুলোও দেখবো। তাই আমরা নেক্সট ক্লাসে সেইটা নিয়ে আলোচনা করব না হয়, তার আগে আমরা নেটওয়ার্ক টোপোলজি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকের ক্লাসে খুব ছোট ছোট ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এক্সপ্লেন করছি, আমরা কিন্তু বেশি মানে বড় ক্লাস টানছি না এখনো, কারণ সিলেবাস বেশি কিছু বড় না। সিলেবাসে যে জিনিসগুলো আমাদের জানা উচিত প্রথম দুটো ক্লাসে আমরা কম সময়ে দিচ্ছি, টানছি, কারণ আমরা এই কথাটা ভেবেই এগোচ্ছি যে তোমাদের ফান্ডামেন্টাল জায়গাগুলোকে ক্লিয়ার রাখতে হবে এবং সেখানে যেন কোনো রকম প্রবলেম না। আগের দিন যেমন আমরা জিটার এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তেমন তোমাদেরকে আজকে আরো কিছু প্যারামিটারের কথা বলি যেগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেগুলো ছাড়া কিন্তু আমাদের চলবে না। কি কি চলবে না স্যার, কি জিনিস, কেন, কি ব্যাপার একটু বলুন। সেখানে তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে একটা কম্পিউটার নেটওয়ার্কে, সেই প্রথম যে পয়েন্টটা রাখতে হবে সেটা হচ্ছে ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার যেটা কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত। স্যার ফল্ট টলারেন্সটা কি স্যার, চলো আমরা বলে দিই ফল্ট টলারেন্সটা কি। ফল্ট টলারেন্সটা কি জিনিস কেউ বলতে পারবে তোমাদের মধ্যে, আমাকে জানিও, ঠিক আছে। ফল্ট টলারেন্সটা কি জিনিস বা এটাই কেনই বা লাগছে, একটা কমিউনিকেশন মিডিয়ামে ফল্ট টলারেন্স কতটা ইম্পর্টেন্ট এইটা কিন্তু অবশ্যই তোমাদের সবার জানা উচিত, তাই না। ফল্ট টলারেন্স জানা উচিত। তো ফল্ট টলারেন্স ব্যাপারে কারোর কোনো যদি আইডিয়া না থাকে তাহলে আমি বলে দিচ্ছি লাস্টে ফল্ট টলারেন্স কি করে। ফল্ট টলারেন্স তোমার কোনো একটা কম্পিউটার নেটওয়ার্কের ওয়ার্কিংটা যেন কোনো রকম ভাবেই ফেলিয়ার না হয়, যাতে কন্টিনিউয়াসলি এই যে ধরুন নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে, এই নেটওয়ার্কিং এ যদি এই মেশিনটা বন্ধ হয়ে যায় সাপোজ, বা কোনো রকম ভাবে মেশিনটা ড্যামেজ হয়ে যায়, তাতে এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা যাতে হ্যাম্পার না হয়, লোকাল এরিয়া নেটওয়ার্কটা যেন বসে না যায়, লোকাল এরিয়া নেটওয়ার্কটা যেন একে বাদ দিয়ে বাকি কম্পিউটারগুলোর সাথে সাকসেসফুলি
কমিউনিকেট করতে পারে, সেই অ্যাবিলিটিটা, একটা নেটওয়ার্কে সেই অ্যাবিলিটিটাকে ফল্ট টলারেন্স বলে। মানে নেটওয়ার্কে কোনো রকম একটা কোনো ডিভাইসে যদি কোনো রকম শাটডাউন হয়ে যায় বা মেশিনটা বসে যায়, তাহলে যেন এন্টায়ার তোমার কমিউনিকেশনে কোনো রকম তার এফেক্ট না আসে, বা ফেলিওরের জন্য যেন ওভারঅল কমিউনিকেশনে, ওভারঅল প্রসেসে, ওয়ার্কিংয়ে কোনো রকম যেন কন্টিনিউশনে কোনো রকম যেন ইন্টারাপশন না আসে, সেইটাকে কিন্তু ফল্ট টলারেন্স বলে। ফল্ট টলারেন্স কি এনশিওর করে? যে কোনো রকম ভাবে সার্ভিসে কোনো এফেক্ট আসবে না, এনশিওর নো লস অফ সার্ভিস, কোনো রকম সার্ভিসে এফেক্ট আসবে না, সেটাকে বলা হয় ফল্ট টলারেন্স। তাহলে এই প্যারামিটারটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা নেটওয়ার্কিং ডেভেলপ করব। আমরা যখন নেটওয়ার্কিং ডেভেলপ করবো এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো একটা মেশিন যদি কোনো রকম ভাবে ড্যামেজ হয়ে যায় বা শাটডাউন হয়ে যায়, তাতে যেন ওভারঅল নেটওয়ার্কিং কমিউনিকেশন বা ওভারঅল নেটওয়ার্কিং এ কোনো রকম এফেক্ট না আসে, তাতে যেন সার্ভিসে কোনো রকম প্রবলেম না আসে, এইটাকে বলা হয় ফল্ট টলারেন্স। সেকেন্ড যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটাকে বলা হবে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটিটা কি করে? স্কেলেবিলিটিটা হচ্ছে আমি আমার নেটওয়ার্কে যেন ইজিলি আমার অ্যাকর্ডিং, আমার নিডস অনুযায়ী আমি গ্রো করতে পারি। আমার নিডস অনুযায়ী আমি যেন আমার কম্পিউটার নেটওয়ার্ককে গ্রো করতে পারি, সেটাকেই বলা হচ্ছে স্কেলেবিলিটি। সেখানে যেন আমার কোনো রেস্ট্রিকশন না থাকে, ঠিক আছে? এবং ওভারঅল গ্রোথ, ওভারঅল পারফরমেন্সটা যেন আমার ইমপ্রুভ হয় আফটার গ্রোথ। আমি ধরো 10টা মেশিন এর জায়গায় 20টা মেশিন ইমপ্লিমেন্ট করলাম, তারপরে দেখলাম আমার ডেটা কমিউনিকেশন রেট ডিক্রিজ হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। 10টা কম্পিউটারকে অ্যাড করার পরেও যেন আমার পারফরমেন্সে কোনো রকম ভাবে হেল দোল না হয়, আমার যেন পারফরমেন্স তখনও যথেষ্ট ভালো থাকে আফটার গ্রোথ, সেটাকে বলা হয় স্কেলেবিলিটি। সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অলওয়েজ স্কেলেবল নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। আর থার্ড যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে QoS, কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করতে হবে। কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে মেনটেন করতে পারি? ডেটা কমিউনিকেশনে প্রায়োরিটিগুলোকে সেট করে, এবং এই প্রায়োরিটিগুলোকে সেট করা যাবে ইউজিং প্রোটোকল। ইউজিং প্রোটোকল আমরা কি করতে পারি? আমরা সেট করতে পারি প্রায়োরিটি। মানে আমি ইমেল কমিউনিকেশন করব, তার জন্য আমার একটা ডেডিকেটেড মেল সার্ভারকে ইমপ্লিমেন্ট করেছি। আমি যদি একটাই সার্ভার রাখতাম যে সার্ভারটা ফাইল কমিউনিকেশনগুলোকে হ্যান্ডেল করে, মেল কমিউনিকেশনগুলোকেও হ্যান্ডেল করে, প্রিন্টার সার্ভার হিসাবেও কাজ করে, তাহলে ওটা মোর ডিফিকাল্ট হয়ে যেত তোমার ম্যানেজ করা, এবং এতে আমরা ডিলে অকার হতো নেটওয়ার্ক কমিউনিকেশনে, ডেটা লস হওয়ার চান্সেস থাকতো, এবং নেটওয়ার্কে ট্রাফিক ইনক্রিজ হয়ে যেত। নেটওয়ার্কে ট্রাফিক ইনক্রিজ মানে স্যার নেটওয়ার্ক অনেক স্লো, অনেক পরে আমরা রিপ্লাই পেতাম। ওই যে ক্লায়েন্ট এবং যে সার্ভার যে আর্কিটেকচারটা দেখালাম, যেখানে সার্ভার ডেটাটাকে প্রসেস করে ক্লায়েন্টকে রিপ্লাই দিচ্ছে, সেটা পেতে অনেক দেরি হতো, কারণ রিকোয়েস্টটাও প্রসেস করে যাওয়ার পরে রিপ্লাই মেসেজের জন্য প্রত্যেকটা ডিভাইসকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্কস্টেশনকে মোর টাইম তোমার ওয়েট করতে হতো। তাই জন্য আমরা কি করছি? প্রায়োরিটি অনুযায়ী ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, সেট করে দিচ্ছি যে এই সার্ভারটা অনলি ফাইলগুলোকেই হ্যান্ডেল করবে। যখন আমি এই এক্স মেশিন থেকে ওয়াই মেশিনে ডেটা ট্রান্সফার করব, ফাইলকে ট্রান্সফার করব, তখন আমার এই ফাইল সার্ভার রেসপন্সিবল, তার জন্য বাকি সার্ভারগুলো রেসপন্সিবল নয়। যখন আমি এই এক্স থেকে ওয়াই এর মধ্যে কোনো ফাইল আছে, সেই ওয়াই এর মধ্যে থাকা কোনো ফাইলকে আমি এক্স এর থ্রু দিয়ে কন্ট্রোল করে এই প্রিন্টারের থ্রু দিয়ে প্রিন্ট আউট বার করতে চাইবো, তখন আমার প্রিন্টার সার্ভারটা অনলি এখানে রেসপন্সিবল, এখানে ফাইল সার্ভার, ইমেল সার্ভার রেসপন্সিবল না। বা যখন আমি ধরি এই 3 নম্বর কম্পিউটারের সাথে 1 নম্বর কম্পিউটারে আমি মেল কমিউনিকেশন করব, তখন আমার ফাইল সার্ভার বা প্রিন্টার সার্ভারের কোনো রেসপন্সিবিলিটি নেই এই কাজে, মেল সার্ভার ওইটাকে হ্যান্ডেল করবে। তো এই প্রায়োরিটিগুলো সাম প্রোটোকলস এর মাধ্যমে আমরা সেট করব, এবং তার দ্বারা আমাদের কোয়ালিটি অফ সার্ভিসকে মেনটেন করা যাবে নেটওয়ার্কিং। এবং এতে কি হবে? এতে ডেটা ট্রাফিক, তারপর হচ্ছে তোমার ডেটা লস, ডিলে, এইগুলো থেকে আমরা ম্যানেজ করতে পারবো ডেটাকে, এবং খুব সুন্দরভাবে আমাদের নেটওয়ার্কটা অপারেট করবে। তাহলে একটা কম্পিউটার নেটওয়ার্কে কোয়ালিটি অফ সার্ভিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর থার্ড এন্ড ফোর্থ পয়েন্ট যেটা কিনা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ছাড়া হবে না, যাতে কিনা আমার অ্যাক্সেস গুলোকে আমি আনঅথরাইজ অ্যাক্সেস থেকে প্রিভেন্ট করতে পারি, আমার কনফিডেন্সিয়াল ডেটাগুলো যেন বাইরের কারোর কাছে
ব্রিচ না হয়ে যায়, সেই ডেটাগুলো নিয়ে যেন কেউ মিসইউজ না করতে পারে, ঠিক আছে, ডেটাগুলোকে যেন কেউ চুরি না করতে পারে, সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে। তো অ্যাকচুয়ালি সিকিউরিটি আমাদের কিন্তু আরেকটা বড় প্যারামিটার কম্পিউটার নেটওয়ার্কিং, যে কিনা তোমাকে কি প্রোভাইড করবে, যে কিনা তোমাকে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটে জিনিস প্রোভাইড করবে। তো এই তিনটে জিনিস আমরা সাইবার সিকিউরিটিতেও পড়বো আরো ডিটেলে, যে কি কনফিডেন্সিয়ালিটি কি, ইন্টিগ্রিটি কি। ইন্টিগ্রিটি মিনস তুমি একটা ডেটা পাঠাচ্ছ, সেই ডেটাটা তোমার যেন আনঅল্টার্ড থাকে। তুমি সোর্স থেকে একটা ডেটা জেনারেট করলে, সেই ডেটাটা এখন ডেস্টিনেশনে গেল, সেই ডেস্টিনেশনে যে ডেটাটা রিসিভ হলো সেই ডেটাটা সোর্সের সাথে মিসম্যাচ, মানে সেই ডেটাটাকে মাঝখানে কেউ একজন হাইজ্যাক করেছে, করে তার ডেটা, তার মধ্যে যে ইনফরমেশন ছিল সেটাকে তোমার কি করে দিয়েছে, মডিফাই করে দিয়েছে, সেটা যেন না করতে পারে, ঠিক আছে। বা তুমি কোনো একটা ডেটা পাঠালে ডেস্টিনেশনে পৌঁছালোই না, ডেটাটা তার আগেই হাফিস গায়েব হয়ে গেল মাঝপথে, সেটাও যেন না হয়। বা ডেটাটা দেখা গেল, ডেটাটা তুমি 1 থেকে 3কে পাঠাতে চেয়েছো, সেই ডেটাটা সকলের কাছে চলে গেছে, সকলের কাছে সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা সকলের কাছে পাবলিকলি মানে পোস্টেড বা শেয়ার হয়ে গেছে, সেটা, সেই জিনিসটাও যাতে না হয়। আর যাকে যখন আমি ডেটাটা পাঠাতে চাইছি সে যেন যে কোনো সময় সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারে, অবশ্যই তাকে অথরাইজ পারসন হতে হবে। তো এই ব্যাপারগুলোকে ম্যাচ করলে আমরা কিন্তু একটা নেটওয়ার্কিং এর কোয়ালিটি অফ সার্ভিস গুলোকে মেনটেন করতে পারবো। তাহলে এইগুলো ছিল আজকের ক্লাসের বক্তব্য আমার। আশা করি অনেক কিছু তোমরা জানতে পেরেছো এই ক্লাসের মাধ্যমে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব বিভিন্ন ধরনের টোপোলজি। আজকে আমরা কি কভার করলাম, আজকে আমরা বেসিক আরো কিছু কভার করলাম, এবং তার সাথে সাথে আমরা ল্যান ম্যান ওয়ান পড়লাম। এছাড়াও আরো কিছু কিছু আছে, ক্যান আছে যেটাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলে, প্যান আছে যেটাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে উইদিন 100 মিটার। কেমন, ধরো তোমার ওয়াইফাই বাড়িতে কানেক্ট করেছো, সেই ওয়াইফাই সাথে তোমার 5টা মোবাইল কানেক্ট করেছো, একটা কম্পিউটার ডিভাইস কানেক্ট করেছো, একটা তোমার ইসে ইউজ করেছো, বা তুমি ধরো একটা ব্লুটুথ এর মাধ্যমে তুমি 3-4টে ডিভাইসকে কানেক্ট করছো, মানে আপ টু 20 মিটার, 100 মিটার না, আপ টু 20 মিটারের মধ্যে কমিউনিকেট করাতে চাইছো, একটা ব্লুটুথ কমিউনিকেশন মোড ক্রিয়েট করেছো, এই ব্লুটুথের মাধ্যমে 4-5টা ডিভাইসকে কানেক্ট করেছো, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার হ্যানও হয়, হোম এরিয়া নেটওয়ার্ক, সেটাও ডেভেলপ করা যায়, ঠিক আছে। অনেকগুলো এরকম ক্লাসিফিকেশন আরও আছে, বাট মূলত সেই ক্লাসিফিকেশনগুলো কার থেকে তৈরি হয়েছে, ল্যান্ডম্যান ওয়্যানের থেকেই তৈরি হয়েছে। তো অনেকগুলো জিনিসই ডিসকাস করা হলো, আশা করছি অনেক জিনিস ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম ডাউট থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার সাথে 1-to-1 সেশনের মাধ্যমে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। তো আজকের সেশনে আমরা এইটুকুনি আজকে এন্ড করছি। এরপরের দিন আমরা টোপোলজি নিয়ে আলোচনা করবো এবং আরো কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করবো। তো হোপফুলি এই সেশনটা ভালো লেগেছে। তো এইটা আমরা ইউটিউবে শেয়ার করবো, এই ভিডিওটা তোমরা ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটাকে দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগছে নেটওয়ার্কিং এর ভিডিওগুলো, কমেন্ট কিন্তু মাস্ট। আর যারা যারা এখনো অ্যাডমিশন নাওনি কম্পিউটার নেটওয়ার্ক আমার কাছ দিয়ে শিখতে চাইছো, ডেফিনেটলি কন্ট্যাক্ট করো ডেভি স্যারের সাথে, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো কম্পিউটার নেটওয়ার্ক শেখার জন্য। কারণ কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তুমি সিএসটি পড়ো বা তুমি কম্পিউটার ইলেকট্রনিক্স পড়ো বা তুমি ইনফরমেশন টেকনোলজি পড়ো, কারণ কম্পিউটার নেটওয়ার্ক মোরলেস একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। এর ওয়েটেজ কম হতে পারে, ঠিক আছে, ইন্টারভিউ পার্সপেক্টিভে, বাট প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু এটা একটা কম্পালসারি সাবজেক্ট, যেটা থেকে তোমার কাছে কোশ্চেন থ্রো করবেই করবে। তো তোমার যদি এই বেসিক আইডিয়াগুলো থাকে তাহলে কিন্তু সেখানে একটা পজিটিভ পয়েন্ট তুমি ক্যারি করছো। তাই জন্য আমি বলছি যে অবশ্যই সাবজেক্টটা ভালো করে শেখা উচিত কম্পিউটার নেটওয়ার্কটা, এবং খুব ইন্টারেস্টিং। তুমি তোমার পড়তেও ভালো লাগবে যখন জিনিসগুলো বুঝছো। ডেলি বেসিসে তুমি কত মেসেজ পাঠাচ্ছ কাউকে, কত কত রকম ভিডিও, কত রকম মিম শেয়ার করো তোমরা, কিন্তু তার ব্যাক এন্ডে কি টেকনোলজি চলছে বা আজকে এইটা সম্ভব হলো কি করে, সেইটা নিয়ে তো এই সাবজেক্ট। তো সেইগুলো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট, তোমাদের যদি সত্যি ইচ্ছা থাকে ডেফিনেটলি আমার সাথে জয়েন করো। আমার সাথে 1-to-1 সেশনের মাধ্যমে তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, অথবা তোমরা ভিডিও গুলোকে ফলো করতে পারো। সো থ্যাংক ইউ গাইস। তো চলো নেক্সট ভিডিওতে আমরা বা নেক্সট ক্লাসের মাধ্যমে আমরা টোপোলজিস এন্ড আরো কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন, ফ্যাক্টস আমরা কিন্তু নেটওয়ার্ক সম্বন্ধে ডিসকাস করব, যার দ্বারা তোমরা নেটওয়ার্কিং এই ওয়ার্ল্ডের সাথে যে কানেক্টেড আছো সেইটা কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো টাটা, আজকে দেখা হচ্ছে, মানে সরি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই, বাই বাই।